নমস্কার, আমি রাইমা ভট্টাচার্য আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও। যেমন কথা দিয়েছিলাম যে আপনার বার্থ ডেট দিয়ে কি করে নিজের পার্সোনালিটি ডিকোড করবেন, তার পার্ট 1 ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে এবং এটা হচ্ছে পার্ট 2। আমি এর আগের ভিডিও থেকে 1 থেকে 3 অবধি কথা বলেছি। মানে কোনো মাসে আপনার যদি জন্ম তারিখ 1, 10, 19, 28 হয়, তাহলে আপনার পার্সোনালিটি কীরকম হবে, তার স্ট্রেংথস আর উইকনেস। যদি আপনি কোনো মাসের 20, 2, 11 বা 29 তারিখে জন্মান, তাহলে আপনার পার্সোনালিটি কেমন হবে। এবং আপনি যদি কোনো মাসের 3, 30, 12 এবং 21 তারিখে জন্মান, তাহলে আপনার পার্সোনালিটি কেমন হবে। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দয়া করে ওই ভিডিওটা গিয়ে আগে দেখুন, এবং ওখানে আমি একটা খুব সুন্দর ইন্ট্রো দিয়েছি, সেটা একটু প্লিজ দয়া করে শুনবেন, তাহলে হয়তো অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা ওই ভিডিওটা অলরেডি দেখে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যেরকম কথা দিয়েছিলাম, আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি, তো শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে বলে নিই, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, তাতে আমার কোনো ভিডিও আসলে আপনি যাতে সবার প্রথমে নোটিফিকেশান পান। তো শুরু করা যাক। আজকে আমি শুরু করতে চলেছি নাম্বার 4 দিয়ে। মানে আপনি যদি কোনো তারিখের 4 তারিখ, 22 তারিখ, 13 তারিখ এবং 31 তারিখে জন্মগ্রহণ করেন যে কোনো মাসে, তাহলে আপনি হয়ে যাচ্ছেন 4। মানে আপনার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হয়ে যাচ্ছে 4। আচ্ছা, এই সব লোকেদের বৈশিষ্ট্য কেমন, বা আপনি যদি নাম্বার 4 হয়ে থাকেন তাহলে আপনার কিছু পার্সোনালিটি ট্রেটস আমি বলতে চলেছি। যদি আপনার সাথে মেলে তাহলে প্লিজ দয়া করে কমেন্ট করবেন। এবং যদি আপনি এই সব জিনিসে বিশ্বাস না করেন, তাও এটা মজার জন্য একটু দেখতে পারেন যে হয়তো কিছু নিজের ব্যাপারে গোপন কথা আমি এখানে উজ্জ্বল করব। মানে আপনার গোপন সিক্রেটসগুলো এখানে আপনি হয়তো খুঁজে পাবেন। আচ্ছা, যারা 4 তারিখে, 22 তারিখে, 13 তারিখে এবং 31 তারিখে জন্মগ্রহণ করে, তাদের ড্রাইভার নাম্বার 4, তারা রাহু দ্বারা অ্যাস্ট্রোলজিতে রুলড। মানে তাদের চার্টে প্রমিনেন্ট রাহুর অবস্থান থাকবে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে। রাহু হচ্ছে এমন একটি গ্রহ যেটা আর্ধেক, মানে তার গলা আছে, তার বডি নেই। যেরকম আমরা সবাই জানি, সমুদ্র মন্থনের সময় স্বরভানু নামের একজন রাক্ষস ছিলেন, এবং সেই রাক্ষস যখন সমুদ্র মন্থন হয় এবং রাক্ষসেরা এবং দেবতারা দুই পাশে বসে অমৃত পান করার জন্য, তখন শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং রাক্ষসদের মদ দেন এবং যে দেবতা তাদের অমৃত দেন। স্বরভানু এমন একটি রাক্ষস ছিলেন যার প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি ছিল। সে কোনোভাবে সেটা আন্দাজ করে নেয় এবং দেবতাদের সাথে গিয়ে বসে পড়ে। যখন দেবতাদের সাথে গিয়ে বসে বলে এবং শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে নাচতে নাচতে ভুলবশতই স্বরভানুকেও অমৃত দিয়ে ফেলেন। কিন্তু শ্রী বিষ্ণু, তার চোখ থেকে তো কিছু এড়াতে পারে না। সে তৎক্ষণাৎ তার খেয়াল পড়ে যে এ দেবতা নয়, এবং সেটা তাকে বুঝতে সাহায্য করে দুটি দেবতা, সে হচ্ছে একজন সূর্য এবং একজন চন্দ্র। তখনই শ্রী বিষ্ণু তৎক্ষণাৎ নিজের সুদর্শন চক্র দিয়ে স্বরভানুর গলা কেটে দেয়। কিন্তু ততক্ষণে তো সে অমৃত পান করে নিয়েছে, তো সে অলরেডি অমর হয়ে গেছে। কিন্তু যেহেতু শ্রী বিষ্ণু তার গলা কেটে দেয়, ওই জন্য তার বডি আলাদা হয়ে যায়, তার মাথা আলাদা হয়ে যায়, দুটোই অমর হয়ে যায় কিন্তু আলাদা আলাদাভাবে। একজনের নাম হয়, যার মাথা, তার নাম হয় রাহু, এবং যার ধর থাকে তার নাম হচ্ছে কেতু দেওয়া হয়। আজকে আমরা যারা একটু অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি বা লোকের মুখেই আমরা খুব শুনি যে ওর রাহুর দশা চলছে এখন, ওই জন্য তো ওর এত খারাপ অবস্থা হচ্ছে। বা রাহুকালে কোনো জিনিস, যারা সাউথ ইন্ডিয়াতে থাকে বা ব্যাঙ্গালোরের দিকে থাকে, তারা এটা খুব ভালো করেই জানবেন যে ওখানে একটা প্রচলন আছে যে রাহুকাল অ্যাস্ট্রোলজিতে টাইম, প্রত্যেক দিন একটা টাইম থাকে, সেই টাইমে ওরা কোনো নতুন কাজ বা শুভ কাজ ওরা করে না। ওরা এতটাই মানে, সাউথ ইন্ডিয়াতে এটা এতটাই মানা হয়। তো এই স্টোরিটা যারা শুনবেন না, তারা কিন্তু খুব বড় জিনিস মিস করে যাবেন। যাই হোক, আমি যে বডির ব্যাপারটা, মানে কেতুর ব্যাপারটা পরে আসছে, আমি আগে রাহু নিয়ে কথা বলছি। তো রাহু হচ্ছে মাথা,
মাথাতে কি থাকে? মাথাতে আমাদের 5টি ইন্দ্রিয় থাকে, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের মুখ, আমাদের কান। এইগুলো হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয়। তো রাহুর এই 5টা ইন্দ্রিয়ই আছে, কিন্তু তার বডি নেই। ওই জন্য যদি কোনো মানুষের গলা থাকে বাট তার বডি নেই, তখন তার একটা, সে কি পুরো মানে নিজেকে ফুলফিল মনে করবে না, তার ভেতর সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন লেগে থাকবে, একটা যে কী নেই আমার, কী নেই সেটা খুঁজে বেড়ানো। তো এই যে রাহুর যে জাতক জাতিকারা যারা হয়, তাদের ভেতরেও জীবনে বারবার একটা থিম খুব কমন, একটা প্যাটার্ন খুব কমন দেখা যায়, ডিসস্যাটিসফ্যাকশন। লাইফে সব কিছু ভালো চললেও তাদের কোথাও না কোথাও তাদের মনে কি একটা কোথাও না কোথাও কষ্ট থেকে যায়, একটা না পাওয়া, যেগুলো আশা সেগুলো পূরণ না হওয়ার একটা কষ্ট থেকে যায়। তাই বলে এই নাম্বারটা খারাপ নয়, একদমই নয়। কিন্তু প্রত্যেকটা নম্বরের মতো, যেরকম আগের ভিডিওতে আমি করেছি, এই নাম্বারটারও আমি কিছু স্ট্রেংথস বলবো, আমি উইকনেস বলবো। কারণ আমরা দোষে গুণে মানুষ, কেউ সাধু নই, আবার কেউ পুরো রাক্ষসও নই। আমি এটুকুনি বিশ্বাস করি, সবার মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তো আমি প্রথমে স্ট্রেংথস দিয়ে শুরু করছি। আপনাদের কি শক্তি, রাহুর যারা জাতক জাতিক, আপনাদের সব থেকে বেশি শক্তিশালী যেটা হচ্ছে আপনাদের কথা, কমিউনিকেশন স্কিলস। হ্যাঁ, রাহুর ব্যক্তিরা কিন্তু খুব ভালো কমিউনিকেটার হয়, বাচন শিল্পী বা কথাবাচক এরা খুব ভালো হয়। এদের কথার ভিতরে একটা মোহ থাকে, যেই কাউকে এরা মোহগ্রস্ত করে দিতে পারে। এদের কথায় এমনই তেজ, এমনই পাওয়ার থাকে, এবং কথা বলা বা লোকের সামনে এসে নিজেকে প্রদর্শন করতে এরা ভালোই বাসে। এরা যদি খুব শাইও হয়, খুব লাজুক প্রকৃতিরও হয়, তবু এরা যদি কখনো নিজের বন্ধুদের মধ্যে বা এরা যদি কোনো স্টেজে বসে সেখানে এদেরকে যদি রিসাইটেশন করতে বলা হয়, আবৃত্তি করতে বলা হয়, বা গল্প বলতে বলা, স্টোরি টেলার, সেটা কিন্তু এরা খুব ভালোভাবেই প্রদর্শন করতে পারে। এদের কথার ভিতরে ছেলে বা মেয়ে একটা মধুরতা আছে, এদের গলার ভয়েস মানে শুনতেই ইচ্ছা করবে, একটা অ্যাট্রাকটিভ ভয়েস, ভেরি গুড কমিউনিকেশন পাওয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের ব্রেন পাওয়ার, এরা এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ, ইন্টেলিজেন্ট মানে কিন্তু এটাই না যে পরীক্ষাতে টপার হবে, ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হবে, সেটা নয়। ইন্টেলিজেন্স কিন্তু আমরা মাপি একটা মানুষ জীবনের সাথে কত লড়াই করেছে, লড়াই করে সে কত কিছু শিখেছে এবং সেটাকে সে প্র্যাকটিক্যালি কত অ্যাপ্লাই করতে পারছে, সেটাও কিন্তু একটা ইন্টেলিজেন্ট, যেটাকে আমরা স্ট্রিট স্মার্ট। অনেক আমরা বড় বড় ব্যবসায়ীদের দেখি, তারা হয়তো ক্লাস 12ও পাস করেনি, কিন্তু তারা খুব বড় বড় বিজনেসম্যান, তারা খুব বড় বড় সিইও। তারা কি বোকা? না, তাদের মাথায় সেই ইউনিক আইডিয়াটা এসছে, যেটা আর কারোর আসেনি বলেই আজকে তারা এমন একটা বিজনেস তৈরি করেছে যেখানে আজকে সে মানে একদম রাজার হালে রয়েছে, বা লালে লাল, যেটা বাংলা ভাষায় বলতে গেলে। তো এই রাহুর যে ব্যক্তি হয় তাদের প্রচণ্ড ব্রেন পাওয়ার হয়, জিনিয়াস হয়, জিনিয়াস। ওই জন্য এদেরকে অনেক সময় আমরা রিসার্চের কাজেও পাই, মানে বড় বড় যারা পিএইচডি করে কম্পিউটার সায়েন্স নিয়ে, ইনভেনশনস, গ্যাজেট নিয়ে যারা কাজ করে, তাদের দিকেও আমরা পাই এই রাহুর ব্যক্তিদের। কারণ এদের বুদ্ধি, নতুন কিছু ইনভেন্ট করা, নতুন কিছু আবিষ্কার করার দিকে এদের মাথা খুব থাকে। এরা খুব ইন্টেলিজেন্ট হয়, যে কোনো লোকের মোটিভ এরা খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারে। এবং এদের সাথে আপনি যদি মিথ্যে কথা বলেন এবং এদেরকে আপনি যদি বোকা বানানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু এরা খুব সহজে বোকা হয় না। হয়তো আজকে বোকা হয়ে গেল, কিন্তু দুদিন বাদে ঠিক কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। তাই খুব সাবধান, এরা খুব ব্রেনি হয়। তৃতীয় নম্বর এদের স্ট্রেংথস হয়, এরা হচ্ছে খুবই হার্ডওয়ার্কিং। হ্যাঁ, রাহুর যারা জাতক বা জাতিকা, তারা প্রচণ্ড হার্ডওয়ার্কিং হয়, তারা প্রচণ্ড খাটতে পারে। হয়তো প্রথমে আপনাকে দেখে মনে হবে যে এরা হয়তো খুব লেজি, একটু কুড়েমি ভাব আছে, হয়তো চার্টে অন্য কোনো প্লেসমেন্ট আছে, কিন্তু এরা যখন যদি একটা জিনিস ঠিক করে নেয় যে আমি এটা করব, তখন এটা কিন্তু তাদেরকে করাতে কেউ আটকাতে পারে না, কেউ না। তাদের নিজের বাবা মা নয়, তাদের কাছের পরিজন নেই, তারা এতটাই স্টাবার্ন হয়, তাদের মধ্যে এতটাই ডিটারমিনেশন থাকে, লক্ষ্য মানে সে অর্জুনের মতো তারা তখন হয়ে যায়, তখন দিন রাত এক করেও তারা নিজের লক্ষ্য কিন্তু ঠিক পূরণ করে নেয়। এবং নাম্বার 4th পয়েন্ট, এদের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি। এরা প্রচণ্ড প্র্যাকটিক্যাল, মানে এদের সাথে আপনি ইমোশনাল, দেখুন আমরা প্রত্যেকটা মানুষই হিউম্যানস, একটা কোট রয়েছে, হিউম্যানস আর নন লজিক্যাল বিংস, হিউম্যানস আর ইমোশনাল বিংস। সবার ভেতরেই ইমোশনস থাকে, এরাও কিন্তু খুব ইমোশনাল। কিন্তু এদের সাথে আপনি যদি উল্টো পাল্টা হাওয়াবাজি করতে যান, হাওয়ায় কথা বলেন, তাহলে কিন্তু এরা শুনবে না। আপনাকে লজিক দিয়ে এদেরকে বোঝাতে হবে যে এটা কেন আমি করছি, বা এই জিনিসটা আমি তোমাকে বারণ করছি করতে, তাহলে কেন, এটা কি মানে তারা চায় যে আপনার কি, তারা তখন আপনাকে এটা কোয়েশ্চেন করবে যে আপনি কি এটা প্র্যাকটিক্যালি আপনি করেছেন,
আপনার কি এটা কোনো এক্সপিরিয়েন্স আছে, আপনার কি কোনো প্রুফ আছে? তো এরা লজিক প্রমাণে বিশ্বাস করে, এরা কোনো হাওয়াতে কথা বিশ্বাস করে না, বা এরা কোনো কাজ করতে যাচ্ছে এবং আপনি বলে দিলেন না ওটা করিস না, আমার মনে হচ্ছে ওটা ভালো হবে না, তাহলে ওরা আপনার কথা শুনবে না। কিন্তু আপনি যদি 2-3টে ফ্যাক্টস দেন যে না না তুই যদি এই কাজটা করিস তাহলে এই জিনিসগুলো কিন্তু ভুল হতে পারে বা এগুলোতে তুই প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু তখন তারা ভেবে দেখবে এবং আপনার কথাটাও হয়তো মানার চেষ্টা করবে। 5th পয়েন্ট হচ্ছে এরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ছেলে বা মেয়ে দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, মানে একটু মুফার টাইপসের। ভুল করবেন না, রাহুর কথা দিয়ে যেমন লোককে মোহিত করে দিতে পারে, এরা কিন্তু অনেক সময় সত্যি কথাটা খুব সত্যিভাবে বলে ফেলতে পারে। মানে আপনার মুখে বলে দিল, পেছনে বললো না, আপনার মুখে খুব সত্যি কথাটা ফটাস করে একটা উত্তর দিয়ে দিল। আমি এটাকে স্ট্রেংথ হিসেবে এই জন্য ধরছি কারণ এদের অনেস্ট, এরা প্রচণ্ড অনেস্ট হয়। হয়তো আপনার সেই মুহূর্তে হয়তো আপনার খারাপ লাগলো যে কীভাবে কথা বললো বা কেন বললো, কিন্তু আপনি যদি পরে সেই জিনিসটাকে ভেবে দেখেন তাহলে হয়তো পাবেন যে কথাটা তারা ভুল বলেননি, কথাটা তারা একদমই ঠিক বলেছে, আর আপনার হয়তো সেটা শোনা দরকার ছিল সেই মুহূর্তে। তো দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট, মানে খুব ডিরেক্ট কনভারসেশনালিস্ট, খুব ডিরেক্ট কথা বলে, সোজাসাপটা কথা বলে, এবং মুফট যাকে আমরা হিন্দিতে বলি সেরকম টাইপের। সো এইগুলো হচ্ছে বেসিক স্ট্রেংথস রাহুর জাতক এবং জাতিকার। এবার আমি চলে যাব তাদের উইকনেসে। ফার্স্ট উইকনেস হচ্ছে ডিলে। রাহুর যারা জাতক জাতিকা তাদের প্রথম একটা জিনিস যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে ডিলে। প্রত্যেকটা কাজে তাদের ডিলে হয়, এটা তাদের দেখুন কেন বলুন তো, এটার পেছনে একটা কারণ হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যাল কারণ হচ্ছে রাহু হচ্ছে শনিবাত, মানে শনির মতো রাহু কাজ করে। শনি যেরকম আস্তে আস্তে চলে, রাহু সেরকম আস্তে আস্তে ফল দিতে যায়। এবং অনেক শনিদেব যেরকম আমাদের অনেক টেস্ট নেন, অনেক পরীক্ষা নেন, সেরকম রাহু কিন্তু আমাদের অনেক পরীক্ষা নেন, আপনাদের পরীক্ষা নেন। ওই জন্য আপনাদের সব কাজে যখনই আপনি প্রথম কোনো কাজটা শুরু করতে যাবেন, খুব কমই হয়তো আপনি খেয়াল করে দেখবেন সেই প্রথম কাজে আপনি সাফল্য পেয়ে গেছেন। হয়তো অনেকগুলো কাজ করে তারপরে হয়তো আপনি এখন যে প্রফেশনে আছেন বা এখন যে কেরিয়ারে রয়েছেন সেই কেরিয়ারে রয়েছে, বা আপনার জীবনে যে কোনো লাইফের ক্ষেত্রে, হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে আপনি দেখবেন, হয়তো বেবি হওয়া মানে বাচ্চা হওয়ার ক্ষেত্রে দেখবেন, বা কোনো কাজের ক্ষেত্রে দেখবেন, জীবনের প্রত্যেকটা জিনিস একটু ডিলে, একটু বেশি স্ট্রাগল, একটু বেশি যেন পরীক্ষা দিতে হচ্ছে, একটু বেশি পেশেন্স রাখতে হচ্ছে। এই জিনিসটা রাহুর জাতক জাতিকাদের সাথে হয়। সেকেন্ড হচ্ছে অ্যাংজাইটির প্রবলেম, মানে হচ্ছে রেস্ট না করতে পারা, সবসময় একটা নার্ভাসনেস, একটা টেনশনে বলা, কী হবে, কাজ করছি তো রেজাল্ট কী আসবে, রেজাল্ট বেরিয়ে গেল, ভালো হলো, এরপরে নেক্সট কাজটা কী হবে, সবসময় একটা প্যানিক, একটা অ্যাংজাইটির মধ্যে ভোগা এবং নিজের নার্ভাস সিস্টেমকে রেস্ট না করতে পারা, যেটাতে তাদের হেলথে এফেক্ট পড়ে। ওভার অ্যাক্টিভ নার্ভাস সিস্টেম, মানে ঘুমাতে না পারা রাত্রিবেলায়, কারণ সবসময় মাথা চলছে। আমি বললাম না রাহুর তো বডি নেই, তার যা কিছু তার এই মুখটা দিয়ে, তার এই মাথাটা দিয়ে, ওই জন্য সব সময় মাথার মধ্যে ক্যালকুলেশন ঘুরছে, এটা করতে হবে, ওটা করতে হবে, সে আমাকে কি বলেছে, ও আমাকে কি বললো, আমাকে এই দিকটা করতে হবে, মানে নানা রকম মাথায় খেয়াল সবসময় ঘুরতেই থাকে। ওই জন্য রেস্ট করা যেটা এদের খুব প্রবলেমে পড়তে হয় বা প্রবলেম হয়ে দাঁড়ায় এরা রেস্ট করতে পারে না, এটা এদের হেলথে এফেক্ট করে, এবং অনেক সময় এদের মেন্টাল হেলথ প্রবলেমস ওই জন্য চলে আসে। অ্যাংজাইটির প্রবলেম সবসময় একটা মানে কী হবে একটা তাড়াহুড়ো ব্যাপার, আজকে এইটা হলো, ও তাহলে তার মানে আমি কাল পরশু অবধি ভেবে নিলাম যেটার কী হতে পারে এই পরিণামটা, তো এরকম। তো ওভার থিঙ্কিং, অ্যাংজাইটির প্রবলেম এদের থাকে। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে রিলেশনশিপে ধোকা। হ্যাঁ, রিলেশনশিপে ধোকা বা রিলেশনশিপ সেক্টর উইক হওয়া। রাহুর জাতক জাতিকাদের বেশিরভাগ দেখা যায় যে তাদের সম্পর্কের দিকটা অতটা ভালো হয় না, নয়তো তারা সম্পর্কের দিক থেকে তারা চিটেড হয়, নয়তো তারা কোনো টক্সিক রিলেশনশিপে জড়িয়ে পড়ে, নয়তো তাদের সম্পর্ক পেতেই যেরকম সম্পর্ক সে চাইছে যে আমাকে কেউ বুঝুক, কেউ জানুক, সেরকম সম্পর্ক তারা পায় না। এটা খুবই দুঃখের বিষয়, এবং অনেক সময় ওই জন্য রাহুর জাতক জাতিকাদের দেখা যায় যে সময়ের সাথে সাথে তারা নিজেকে কাজে বাড়ি করে দেয়, মানে ওয়ার্কহলিক হয়ে যায়। তারা নিজের কাজের ভেতরেই নিজের খুশি, আনন্দ, শান্তি খোঁজার চেষ্টা করে, একটু একা হয়ে যায়, এবং এদের কোনো বেশিরভাগ বন্ধুও থাকে না। মানে রিলেশনশিপের দিক থেকে আমি শুধু আমি প্রেমের সম্পর্ক বলছি না, আমি সব দিকের সম্পর্ক, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যেহেতু এরা একটু আলাদা, এদের থিঙ্কিং প্যাটার্ন যেহেতু একটু আলাদা, একটু ইউনিক, ওই জন্য কী বলুন তো, এদের সম্পর্কগুলো টেকে না খুব একটা, লোকে এদেরকে বুঝতে পারে না, অনেক সময় ভুল বুঝে ফেলে, এদের অনেস্টিটাকে খারাপভাবে নিয়ে ফেলে, এবং অনেকজন সম্পর্কের ক্ষেত্রেও অনেক সময় এরা
যেহেতু রাহু তো মায়া ক্রিয়েট করে, যতই হোক এটা একটা মায়াবী গ্রহ, একটা রাক্ষস গ্রহ, ওই জন্য আপনার চোখের সামনে অনেক সময় ইলিউশন তৈরি করে, মায়া তৈরি করে, যার সময় যে ভুল মানুষ তার প্রতি হয়তো আপনি আকৃষ্ট হয়ে গেলেন এবং তার একটা টক্সিক রিলেশনশিপে জড়িয়ে পড়লেন এবং সেখান থেকে বেরোতে পারছেন, এরকম অনেক সময়তেই দেখা গেছে। তো আপনিও যদি কখনো এরকম হয়ে থাকে আপনার সাথে, তাহলে কমেন্ট করে জানাবেন। দেখুন, একটা সিম্পল কথা, রাহু যে গ্রহ, প্ল্যানেটের কথাগুলো বা প্ল্যানেটের কাহিনীগুলো যদি আমরা জানি না, তাহলে আমরা অনেক রিলেট করতে পারবো। সেই প্ল্যানেট সেরকমই ফল দেবে যেরকম তার কাহিনী। শনিদেবের যা কাহিনী, শনিদেব সেরকমই আমাদেরকে ফল দেয়। মঙ্গলের যা কাহিনী, মঙ্গল সেরকমই আমাদের ফল দেয়। সেরকম রাহু গ্রহ দেখুন নিজে ডিসস্যাটিসফাইড, তার নিজের বডি নেই, সে নিজে পূর্ণতা নেই, সে যেটা চেয়েছিল সেটা পেয়েও সে পেল না। অমৃত সে পেলো, কিন্তু সেটা খেয়েও সে পুরোপুরি শান্তি পেলো না কোথাও না কোথাও। ওই জন্য এইসব জাতক জাতিকাদের লাইফে ওটা থাকে মানে দেখা যায়, তারা যখন নিজে স্যাটিসফাইড হয়নি তখন কি করে আপনাকে স্যাটিসফ্যাকশন পুরো দেবে। এবং অনেক রাহুর জাতক জাতিকারা আমার সাথে হয়তো ডিসএগ্রি করবেন এবং বলবেন যে না, আমরা খুব ভালো রিলেশনশিপে আছি, আমাদের খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, হতেই পারে, হয়তো আপনার চার্টে অন্য কোনো প্লেসমেন্ট আছে, কিন্তু তাহলে দেখবেন আপনার অন্য কোনো দিকে হয়তো আপনার ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, হয়তো আপনার চাকরি নিয়ে কোনো ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, আপনার হয়তো বাড়ির পরিবেশ নিয়ে হয়তো ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, হয়তো আপনার হেলথে এমন কিছু হেলথ ইস্যু আছে যেটা আপনাকে কন্টিনিউস চিন্তাতে ফেলে দিচ্ছে বা আপনাকে ভাবাচ্ছে। তো কিছু না কিছু থাকবেই। ওকে, নাম্বার 4 হচ্ছে ম্যানিপুলেশন। হ্যাঁ, রাহুর জাতক জাতিকাদের মধ্যে এটাও একটা ট্রিট দেখা যায় যে তারা কিন্তু একটু ম্যানিপুলেটিভও হতে পারে। দেখুন, রাহু হচ্ছে মায়া। আমি একটু আগেই বললাম যে দেখুন, আমি 3টে অ্যাসপেক্ট রাহুর বললাম। প্রথম বললাম যে খুব ভালো কমিউনিকেটর, খুব ভালো কথা বলতে পারে। দ্বিতীয় বললাম খুব স্ট্রেট ফরওয়ার্ড। এবং তৃতীয় বলছি একটু ম্যানিপুলেটিভ কখন হয়, মানুষের যখন ম্যানিপুলেটিভ পার্সনস কারা খুব ভালোভাবে মাসেসদের ম্যানিপুলেট করতে পারে একটু ভেবে দেখুন। যাদের প্রচণ্ড বুদ্ধি আছে, যারা খুব সুন্দর কথা বলতে পায় এবং যাদের কথার ভিত্তিগুলোতে কিছুটা সততাও আছে, লোকে চট করে তাকে ডাউট করবে না, তারাই কিন্তু খুব ভালো ম্যানিপুলেটর হতে পারে। ওই জন্যই এদের ভেতরে একটা ম্যানিপুলেটিভ টেন্ডেন্সিও আছে। অনেক সময় নিজের কাজ করানোর জন্য এরা আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার মাথা হাত বুলিয়ে আপনাকে কিন্তু ম্যানিপুলেট করতে পারে। এবার সেটা ভালোর জন্যও করতে পারে, খারাপের জন্যও করতে পারে। ভালো কাজের জন্যও কেউ ম্যানিপুলেশন করতে পারে, খারাপ কাজের জন্যও কেউ ম্যানিপুলেশন করতে পারে। এবার সেইটা তো মানুষটার ওপর ডিপেন্ড করে। তো এটাকে আমি ভালো খারাপ আমি কিছুই বলবো না, কিন্তু হ্যাঁ, এদের ভিতরে আমি উইকনেস এই জন্যই বলবো যে ম্যানিপুলেশনটা অনেক সময়তেই কী হয় বলুন তো, অনেক সময় ম্যানিপুলেশনটা এদের উপরই ব্যাকফায়ার করে যায়। কারণ যে মানুষটাকে ম্যানিপুলেট করে এরা কাজটা করাতে চাইলো, পরে সেই এদেরকে ধোকা দিয়ে দেয়। তো হ্যাঁ, ম্যানিপুলেশন একটা টেন্ডেন্সি আছে যেটা আমরা উইকনেসে কনসিডার করতে পারি, আবার এটা স্ট্রেংথ হিসেবেও আমরা দেখতে পারি। এটা নিজের পার্সপেক্টিভের ওপর ডিপেন্ড করছে। আমি এটাকে উইকনেসেই রাখছি, ম্যানিপুলেটিভ টেন্ডেন্সিজ। আর যেটা ফিফথ পয়েন্ট হচ্ছে ইমোশনালি সাপ্রেসড। এরা নিজের ইমোশনসগুলোকে সাপ্রেসড করে, মানে নিজের বুকের ভেতরে চেপে রাখে। এবং চেপে রাখে বলে এদের আরেকটা উইকনেস এখান থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যখনই আমাদের শরীর থেকে যে জিনিসগুলো আমরা চেপে রাখবো না, সেটা আমাদের অন্যভাবে আমাদের শরীর থেকে বেরোবে। হয়তো কান্না চেপে রাখছে, দুঃখ কষ্ট চেপে রাখছে, তখন সেটা বেরোয় কীভাবে জানেন তো, শর্ট টেম্পার হিসাবে। এরা খুব 4 নম্বরের যারা জাতক জাতিকারা হয় তাদের ভেতরে একটা জিনিস খুব কমন দেখা যায়, তারা খুব শর্ট টেম্পার, খুব চট করে মাথা গরম হয়ে গেল, খুব চট করে ইরিটেটেড হয়ে গেল, সব ব্যাপারে একটা ইরিটেশন প্রবণতা, একটা শর্ট টেম্পারনেস, একটা কথা চট করে একটা রেগে গেল, দুটো কথা বলে দিল। অনেক সময় গালাগালিও এরা ইউজ করতে পারে কথা বলতে বলতে রাগের বশত। তো এই জিনিসটাও আছে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউসিভ ওয়ার্ডস, এগুলোও ইউজ করতে পারে। তো এইগুলো আমি বললাম, একটা আইডিয়া ওভারভিউ আমি দিলাম রাহুর জাতক জাতিকারা কেমন হয়, তাদের স্ট্রেংথস আর উইকনেস। আপনারা যদি এটার সাথে কিছু রিলেট করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এবং এই নিয়ে যদি আরও বিস্তারিত, কারণ রাহু নিয়ে বা এইসব বার্থ ডেট নিয়ে আমার অনেক কিছু বলার আছে, অ্যাস্ট্রোলজির সাথে কানেক্ট করে বলার আছে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দেওয়ার আছে। তো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও। তো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। চলে যাই পরের বার্থ ডেটে, দ্যাট ইজ হচ্ছে 5। আপনাদের মধ্যে কেউ বা যারা 5 তারিখে, কোনো মাসের 23 তারিখে, 14 তারিখে জন্মগ্রহণ করেছেন,
তাহলে আপনারা নাম্বার 5, আপনাদের মূলাঙ্ক 5, আপনাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 5। 5 রুল করে মার্কারিকে, মানে বুধকে, বুধ গ্রহকে রুল করে। বুধ হচ্ছে একটা মার্কারি বা বুধ হচ্ছে একটা বাচ্চা গ্রহ। বাচ্চা মানে তার বয়স ওই 14 থেকে 16 বছর বয়স, একদম ইয়াং যে বাচ্চাগুলো। বুধ আবার অনেক সময় ছোট ছোট যে বাচ্চা মেয়েরা হয়, মানে ধরুন ওই 5, 6, 7 বছরের যে বাচ্চা মেয়েগুলো হয়, তাদেরকেও অনেক সময় বুধ রিপ্রেজেন্ট করে। বুধ আবার থার্ড জেন্ডারকেও রিপ্রেজেন্ট করে, মানে যারা ট্রান্সজেন্ডার হয় তাদেরকেও বুধ রিপ্রেজেন্ট করে। তো আপনারা যারা কোনো মাসের এই তারিখগুলোতে জন্মেছেন, তাহলে তাদের পার্সোনালিটি কীরকম? এদের পার্সোনালিটি যদি বলি, এন্টারটেইনার, গ্রেট নেগোশিয়েটার অ্যান্ড বিজনেসম্যান, এই 3টে কিওয়ার্ড আমি এদের জন্য দিলাম। এন্টারটেইনার মানে সবাইকে মাতিয়ে রাখতে জানে। দ্বিতীয়, নেগোশিয়েটার মানে কারোর মধ্যে কোনো ঝগড়া হচ্ছে বা বিবাদ হচ্ছে, সেটা কী করে সলভ করতে হবে সেটা খুব ভালো এরা জানে। এবং বিজনেসম্যান মানে তো আপনারা বুঝতেই পাচ্ছেন, ব্যবসার মাথা, বিজনেসের মাথা খুব এদের ভালো হয়। তো আমি যদি এদের কিছু মানে স্ট্রেংথস অ্যান্ড কিছু উইকনেস বলি, তাহলে প্রথম স্ট্রেংথস হচ্ছে এরা খুব ইউথফুল। ইউথফুল মানে যৌবনপ্রবণ মানে হচ্ছে এরা সব সময়, এদের মধ্যে একটা বাচ্চালি ব্যাপার রয়েছে। এরা যদি 70 বছরও হয়ে যায়, তাহলেও দেখবেন বাচ্চাদের মতো এখানে ওখানে যাচ্ছে, হাসি মজা করছে। এদের মুখে একটা মানে বাচ্চার মতো একটা ইনোসেন্স থাকে। মানে যতই এদের বয়স হয়ে যাক না কেন, এদের বয়স বোঝা যায় না, এদেরকে সবসময় ইয়াং লাগে, একটা ইউথফুল একটা ব্যাপার থাকে। বুধ কিন্তু আবার শ্রী বিষ্ণুকেও রিপ্রেজেন্ট করে। তো শ্রী বিষ্ণুর মোহিনী অবতার বলুন, কি সুন্দর, কত সুন্দর। সেরকম এদের ভিতরে একটা সৌন্দর্য থাকে, একটা বাচ্চালি যে সৌন্দর্য, একটা বাচ্চার ভেতরে যে একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা এদের মুখে ফুটে ওঠে। এদের বয়স বোঝা যায় না, বয়সের থেকে সবসময় এদের কম থাকে, মানে কম মনে হয়। এবং এদের সব থেকে যেটা বড় পয়েন্ট হচ্ছে, সব সময় এদের বাচ্চাদের একটা ইউথফুল স্পিরিট থাকে, চাইল্ড লাইক কোয়ালিটি থাকে, চাইল্ড লাইক ইনোসেন্স যেটাকে আমরা বলি। বাচ্চার মতো একটা ইনোসেন্স, বাচ্চার মতো একটা কোয়ালিটি, হেসে খেলে বেড়ানো, এখানে যাওয়া ওখানে যাওয়া, গল্প করা, মজা করা, এই জিনিসটা এদের ভিতরে সবসময় থাকে। সেকেন্ড হচ্ছে এরা প্রচণ্ড ভালো রাইটার, কমিউনিকেটার অ্যান্ড মিডিয়া পার্সন হয়। মানে যে কোনো কাজ মিডিয়ার মধ্যে পড়ে, মানে কথা বলা, টিভিতে জার্নালিজমের কাজ, ইউটিউব করা, তারপরে হচ্ছে কিছু লেখালেখি করা, ব্লগ করা, নিউজ পেপার লেখা, বই লেখা, আর্টিকেলস লেখা, এইগুলোর কাজে এদের খুব ভালো ন্যাক থাকে এবং এদের খুব বুদ্ধি থাকে। এদের মানে একটা ন্যাচারাল ট্যালেন্ট থাকে, যেটা খুব ভালো লেখকও হয় এবং খুব ভালো কথাও বলতে পারে। আমরা মার্কারি থেকে, মানে বুধ থেকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে আমরা কমিউনিকেশন দেখি যে এই মানুষটার কথা কেমন হবে। অনেক সময় এদের দেখা যায় যে এরা কথা খুব কুইক, মানে এটা আমার থার্ড পয়েন্ট, আমি একটু সেকেন্ড পয়েন্ট থেকে একটু থার্ড পয়েন্টে আমি জাম্প করছি। এরা খুব কুইক লার্নারও হয়, মানে অনেক সময় এরা প্রচণ্ড পিএইচডিও করতে পারে, আবার অনেক সময় দেখবেন এরা খুব অল্প বয়সে বিজনেসও খুলতে পারে। কিন্তু যে ফিল্ডেই থাকুক না কেন, পড়াশোনার ফিল্ডে থাকুক, ব্যবসার ফিল্ডে থাকুক, ইনফ্যাক্ট চাকরির ফিল্ডেও থাকুক না কেন, এরা খুব ভালো তাড়াতাড়ি জিনিস রপ্ত করে নেয়। তখন আপনাকে আজকে দেখলো যে আপনি ইউটিউব করছেন, পরশুদিন দেখবেন যে একটা ইউটিউব চ্যানেল খুলে নিল। কালকে যদি আপনাকে দেখে যে আপনি ধরুন একটা শাড়ির ব্যবসা খুলেছেন, আর তৃতীয় দিন দেখবেন ওরাও একটা শাড়ির ব্যবসা খুলে দিল, এবং আপনাদের থেকে ভালো করছে এবং খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করছে। কারণ এদের ভেতরে সেই কোয়ালিটিটা থাকে, একটা চার্মিং একটা পার্সোনালিটি থাকে, এদের লোকে অ্যাট্রাক্টেড হয়, যেহেতু হাসি মজা করতে ভালোবাসে। এবং দেখুন, আমরা সবাই চাই যে আমরা যাতে একটা মানুষ যদি আমাদেরকে হাসাতে পারে, আর তাদের সাথে গিয়ে যদি আমরা মানে হাসতে পারি, মজা করতে পারি, তাহলে সবসময় তার সাথেই না আমরা থাকতে চাইবো। যে বন্ধুটা আমাদের গ্রুপে সব থেকে মজা কিয়া, তার সাথেই সবাই মানে থাকতে চায়, তার সাথেই সবাই বন্ধুত্ব রাখতে চায়, কারণ জানে যে এর সাথে থাকলে আমার টাইমটা ভালো কাটবে। তো সেরকম এদের ভেতর সেই কোয়ালিটিটা থাকে, ওই জন্য এরা খুব কুইক লার্নার অ্যান্ড গ্রেট কমিউনিকেটার অ্যান্ড রাইটার। ফোর্থ নম্বর পয়েন্টে আমি যদি চাই, এরা রিস্ক টেকার। মানে প্রত্যেকটা নাম্বারের ভেতরে সব থেকে বেশি রিস্ক যদি কেউ নিতে ভালোবাসে, সেটা হচ্ছে নাম্বার 5 বা বুধের গ্রহ, মানে বুধ গ্রহ। বা আপনারা যাদের 5 নম্বর, তারা দেখবেন লাইফে আপনারা রিস্ক নিতে ভয় পাবেন না। মানে সাপোজ ধরুন, রিস্ক শুধু ব্যবসার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে রিস্কের কথা আমি বলছি না। রিস্ক সাপোজ
আমি কালকে এই স্টকটাতে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিলাম। আচ্ছা, কালকে আমাকে কাশ্মীর ঘুরতে যেতে হবে, আজকে কোনো অবধি কোনো প্ল্যান নেই, আজকে রাত্রে প্ল্যান করলাম, কালকে ব্যাগ নিলাম, বেরিয়ে গেলাম। এরকম টাইপেরও রিস্ক। বা আমি একটা চাকরি করছি, চাকরিতে আমার মনে হচ্ছে না, হয়তো একটা ভালো টাকার চাকরি ছেড়ে দিলাম আজকে, আর নিজের একটা কিছু খুলে নিলাম, ব্যবসা খুলে নিলাম, বা নিজের কিছু কোম্পানি খুলে নিলাম, বা নিজের একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে নিলাম। এরকম রিস্ক এরা, মানে রিস্ক টেকার হয়, দুবারও ভাববে না, রিস্ক টেকিং ক্যাপাসিটিটা প্রচণ্ড ভালো। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যালেন্স। লাইফে এরা সব কিছুতে ব্যালেন্স করে চলতে পারে, সেটা দুটো মানুষের ভেতরেই হোক, লাইফের দুটো অ্যাসপেক্ট, মানে কাজে রয়েছে তো সবসময় যে খালি ওয়ার্কোহলিক হয়ে কাজ করে যাবে, মজা করবে না সেটা নয়, আবার সারাদিন খালি ল্যাদ খেয়ে পড়ে আছে, মজা করে যাচ্ছে, কাজ করবে না সেটা না। সব কিছু, বন্ধুদের সাথেও টাইম স্পেন্ড করছে, আবার বউয়ের সাথেও টাইম স্পেন্ড করছে, বাবা মাকেও টাইম দিচ্ছে, আবার ভাই বোনেদের সাথেও টাইম স্পেন্ড করছে। সব কিছু ব্যালেন্স করে এরা চলতে ভালোবাসে এবং এরা পারেও। লাইফে যে ব্যালেন্স যেটা ক্রিয়েট হয়, দেখুন 5 নম্বরটা, 5 নম্বরের আগে 4টে নম্বর, 5 নম্বরের পরে 4টে নম্বর, 5 একদম মিডিলে, কারণ 10 1 আর 0কে যোগ করলে আবার 1 চলে আসে, মিডিলে পড়ছে 5টা, ওই জন্য এটা ব্যালেন্সের নাম্বার দেখায়। এরা খুব সব জিনিসকে ব্যালেন্স করে চলতে পারে, এটাই এদের একটা সুপার পাওয়ার বলা যেতে পারে। এটা কোনো কিছুতেই এক্সট্রিম চলে যায় না এবং যাওয়াটা এদের জন্য উচিতও নয়। আচ্ছা, এটা গেল হচ্ছে 5 নম্বর দের বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাই, মানে স্ট্রেংথস, এবার আমরা চলে যাচ্ছি উইকনেসে। প্রত্যেকটা মানুষেরই কমজোরি থাকে, এদেরও কিছু আছে। প্রথম হচ্ছে অত্যাধিক কথা বলা। হ্যাঁ, যেটা এদের স্ট্রেংথ অনেক সময় এটাই ওদের উইকনেস হয়ে যায়। মানে কথা তো বলছে, এবার অনেক সময় এত অত্যাধিক কথা বলে যে আপনার মনে হয় যে একটু চুপ থাকলেই ভালো, একটু চুপ থাক। মানে কথা বলা ভালো, কিন্তু সবসময় কেউ যদি কানের কাছে বলেই যায়, সেটাও তো ভালো লাগে না, না? সো একটু এদের ওভার টকিং, মানে একটু বেশি কথা বলার, এটা একটা এদের প্রবলেম। এটার বেশিরভাগ এদের মধ্যেই দেখা যায় অনেক সময়। তো বা হয়তো একজনকে ফোন করেছে, সাপোজ কোনো বাড়ির লোককে ফোন করেছে, সে ফোনে ধরেই আছে, এদের সামনে দিয়ে হয়তো এদেরই একটা কর্মচারী কোনো যাচ্ছে, তার সাথে ডেকে তার সাথেই কথা বলতে শুরু করে দিল, কিন্তু ফোনে যে একটা ব্যক্তি তার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে, তার বাড়ির লোক দাঁড়িয়ে আছে, সেটার খেয়াল নেই। তার সাথে প্রায় 15-20 মিনিট কথা বলে তারপরে আবার ফোনে কথা বলছে। তো এদের মুখ কখনো বন্ধ থাকে না, এবং কথা না এদেরকে বলতে দিলে এরা মরে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, ওদের কথা এদেরকে বলতেই হবে, দে হ্যাভ টু টক। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এদের নার্ভাস সিস্টেমের প্রবলেম প্রায়ই দেখা যায়, যে এদের কোনো নার্ভ রিলেটেড কোনো প্রবলেম থাকে, কোনো শিরা রিলেটেড প্রবলেম, ঘুম না আসার প্রবলেম, নার্ভের যত রকম প্রবলেম আমরা জানি, ওসিডি থাকতে পারে, ডিপ্রেশন খুব তাড়াতাড়ি হিট করতে পারে এইসব মানুষদের, অ্যাংজাইটি, কারণ মাথা এত চলছে না, মানে রাহুর মতো এদেরও মাথা প্রচণ্ড চলে, বুধের মাথা খুব ব্রেনি হয়, তো খুব ইন্টেলিজেন্ট হয় এরা, তো ওই জন্য সবসময় মাথা চলছে, ওই জন্য এরা খুব তাড়াতাড়ি প্রোন টু ডিপ্রেশন, অ্যাংজাইটি, নার্ভের প্রবলেম, যত রকম নার্ভ রিলেটেড প্রবলেম আছে সেগুলো হওয়ার চান্সেস সব থেকে বেশি যদি কোনো নাম্বারের থেকে থাকে 2 এর পরে, ইট ইজ নাম্বার 5। 4-এরও আছে প্রবণতা, কিন্তু সব থেকে বেশি হওয়ার চান্স নাম্বার 5-এর। তো একটু নার্ভ রিলেটেড প্রবলেমের থেকে আপনাদেরকে একটু সাবধানে আপনাদেরকে থাকতে হবে। এবং ওই যে মাইন্ডটাকে আমি আগের নাম্বার 4-এর ব্যাপারে যদি আপনারা শুনে থাকেন, তাহলে নাম্বার 5কেও আমি সেটাই বলবো, যে একটু রেস্ট, মেডিটেশন, প্রাণায়াম আপনাদের জন্য খুবই দরকার। এটা আপনাদের লাইফকে, বা ইয়োগা, এটা আপনাদের লাইফকে একটা পজিটিভলি একটা চেঞ্জ দিতে পারে, কারণ এটা আপনাদের মাইন্ডকে রিল্যাক্স করবে, আর যখন আপনার মাইন্ড রিল্যাক্স হবে তখন আপনি রেস্ট করতে পারবেন, আপনার শরীর তাড়াতাড়ি হিল হবে, এবং এই সব প্রবলেমগুলো থেকে আপনি আরও তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ভালোবাসা। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে রোম্যান্টিক, খুবই রোম্যান্টিক। নাম্বার 5-এর জাতক জাতিকারা, এরা বেশিরভাগ লাভ ম্যারেজ প্রেফার করে এবং লাভ ম্যারেজ করেও। খুব কমই এমন 5 নম্বরের জাতক জাতিকাকে দেখা গেছে যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। এরা লাভ পছন্দ করে, কিন্তু আমি এটাকে উইকনেসে কেন রাখছি? খুব রোম্যান্টিক, লাভ ম্যারেজ পছন্দ করে, তাহলে এটা উইকনেস কোথায়? এটা তো স্ট্রেংথ হওয়ার কথা, ভালো জিনিস তো না। এদের একটা প্রবলেম আছে। আচ্ছা, এটা আপনারা সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করবেন না। দেখুন, এখানে আমি খুব বেসিক একটা ওভারভিউ বৈশিষ্ট্য দিচ্ছি। চার্টে অনেক কম্বিনেশন থাকে, অনেক কম্বিনেশন থাকে না, তো সেই ভিত্তিতে আমি বলছি।
যেহেতু এরা নাম্বার 5রা বাচ্চাদের মতো আর খুব চার্মিং পার্সোনালিটি, এরা সম্পর্কে বন্ধুর মতো দেখে। এরা পার্টনারকে পার্টনার হিসেবে দেখে না, এরা বন্ধু হিসেবে দেখে। বন্ধু যেরকম বন্ধুদের পেছনে আমরা করি, আমরা মানে তাদের সাথে ঘুরতে যাই, এখানে ওখানে যাই, তাদের পেছনে লাগি, তাকে টিজ করি, ঝগড়া করছি আবার তার সাথেই আবার ভালোভাবে ফোন মানে তার সাথে আবার মানে দিনের বেলা ঝগড়া করছি, রাত্রিবেলা ফোন করে কথা বলছি, এরকম একটা ডায়নামিক এদের ভেতরে চলে একটা। তো যেহেতু এরা এই ব্যাপারটা চলে, ওই জন্য বিয়ের পরে বা সম্পর্কে যদি মানে এক্সাইটমেন্ট না থাকে, বোরিং যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই সম্পর্কে এদের টেকাটা একটু মুশকিল হয়ে যায়। তখন এরা অন্য নারী বা অন্য পুরুষে কিন্তু আসক্ত হতে পারে। কারণ বাচ্চাদের মতো, এদের প্রেমও বাচ্চাদের মতো, মানে আজকে ভালো আছে, আজকে ভালোবাসছি, কালকে হয়তো ভালোবাসছি না, এরকম এদের একটা প্রবণতা থাকে। আমি আবারও বলছি, এটা কিন্তু মানে সবাই আপনারা গায়ে মাখবেন না, কারণ চার্টে অনেক কম্বিনেশন থাকে যাতে এটা ভালো করে বোঝা যায় যে কে এরকম প্রবণতা কার থাকবে বা কার থাকবে না। কিন্তু ম্যাক্সিমাম আমি যেটুকু দেখেছি যে 5 নম্বরের ভেতরে এই জিনিসটা থাকে। কিন্তু হ্যাঁ, এবার তার পার্টনারও যদি সেই মতো, সে যেরকম মানে ফান লাভিং, মজাকিয়া, এক্সাইটমেন্ট চায়, সেরকম যদি দিতে পারে, সেটাকে যদি বজায় রাখতে পারে, তাহলে এবং ফ্রিডম নাম্বার 5-এর যেটা দরকার হয় সেটা হচ্ছে এক্সট্রিম ফ্রিডম। এরা কারোর মানে সেই খাঁচার মধ্যে এরা থাকতে পারবে না। এদেরকে যদি আপনারা ফ্রিডম না দেন, বা আপনারা যদি নাম্বার 5 আপনারা জানেন যে আপনারা ফ্রিডম লাভিং হন, মানে কেউ একটা মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে সবসময় যে কোথায় যাচ্ছ, কোথায় আসছো, এখানে কেন যাচ্ছ, এর সাথে কেন কথা বলছো, তাহলে সেই সম্পর্কে আপনার থাকা ইম্পসিবল হয়ে যায় এবং এরা থাকেও না, এবং এরা খুব তাড়াতাড়ি সেখান থেকে এক্সিট নিয়ে নেয়। তো নাম্বার 5-এর এই একটা জিনিস, এটা আমার উইকনেস মনে হয়, এবং উইকনেস বটে, কিন্তু এটা সবাই জন্য প্রযোজ্য নয়, এবং তাই জন্য দয়া করে কেউ অফেন্ড হবেন না এবং নিজের গায়ে মাখবেন না জোর করে। এদের 4র্থ নম্বর উইকনেসটা হচ্ছে এদের রিস্ক টেকিং বিহেভিয়ার। যেটা এদের স্ট্রেংথ, সেটাই এদের উইকনেস। অনেক সময় এরা রিস্ক নেওয়ার চক্করে নিজের যে লাভ ক্ষতিরও এরা কিন্তু দিকটা একদম ভুলে যায়। এরা লাভ ক্ষতির দিকটা ভুলে যায়, এবং অনেক সময় এমন শেয়ারে হয়তো ফটাস করে ইনভেস্ট করে দিল না বুঝে শুনে, যেটাতে হয়তো এরা লস খেয়ে গেল, বা এমন কোনো বিজনেসে এরা ইনভেস্ট করে দিল যেখানে হয়তো সেটা চললো না, বা এমন কোনো সম্পর্কে এরা চলে গেল যেটা হয়তো তাদের জন্য ভালো নয়, খারাপ। এরকম অনেক সময় হয়, কারণ তারা রিস্ক লাভিং হয়তো অনেক সময় না বুঝে শুনে করতে হবে বলে একটা মানে অ্যাকশন নিয়ে নেয়। অনেক সময় এরা কী করে, নিজের এরা অনেক ডেঞ্জারাস কাজেও, অনেক সময় রিস্কি কাজেও ইনভলভ হয়ে যেতে পারে, যেখানে তারা তাদের জীবনের পরোয়া না করেও সেই হয়তো রিস্কটা নিয়ে নিল, পরে হয়তো গিয়ে তারা আফসোস করছে যে আমি কেন করলাম জিনিসটা। তো অনেক সময় এদের এই রিস্ক ফ্যাক্টরটা, যেটা এদের স্ট্রেংথ, রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা, সেটাই এদের জন্য ব্যাকফায়ার করে যায়, এবং অনেক সময় এদেরকে কি বলবো, অনেক সময় এদেরকে এটা নিয়ে মানে প্রচণ্ড লসের দিক থেকে মানে মানে কি বলবো, মানে লস খেতে হয়, এবং অনেক সময় ভুল মানুষের ওপরেও বিশ্বাস করে দিয়ে হয়তো যে না আমি ওকে বিশ্বাস করলাম, ঠিক আছে ও করে দেবে কাজটা, ওরকম হয়তো একটা বিশ্বাস করে দিয়ে মানুষকে কোনো একটা মানুষকে কাজে রেখে দিল, পরে সেই হয়তো ধোকা দিয়ে বেরিয়ে চলে গেল। তো এরকমও অনেক সময় হয়। তো অনেক সময় ইম্পালসিভ ডিসিশন, মানে ঠিকঠাক চিন্তা না ভাবনা, ঠিকঠাকভাবে মানে চিন্তা না করে ডিসিশন, হট করে ডিসিশন নেওয়ার হটকারিতার জন্য এদেরকে অনেক সময় পস্তাতে হয়। আচ্ছা, এদের নাম্বার 5 নম্বর পয়েন্ট, চাইল্ডহুড। এদের ছোটোবেলাটা খুব একটা ভালো কাটে না। ছোটোবেলাতে অনেক প্রবলেম থাকে, অনেক কষ্ট থাকে। ছোটোবেলাটা হয়তো অনেক কষ্টের যায় এদের। দেখুন, আপনারা যদি আপনারা স্টোরি শোনেন, তাহলে বুধের ছোটোবেলাটা কিন্তু খুবই কষ্টের। সে হতে পারে সে রাজপুত্র, সূর্যের ছেলে সে, কিন্তু সে ছোটোবেলাটা সে বাবা মার ভালোবাসা সত্যিই সেইভাবে সে পায়নি। তাকে একাই বড় হতে হয়েছে। সে রাজকুমার হয়েও সে বাবা মার ভালোবাসা থেকে কোথাও না কোথাও সে বঞ্চিত ছিল। তো এদের লাইফে ওই একটা থিম খুব চলে যে বাবা মার মধ্যে কেউ হয়তো অ্যাবসেন্ট ছিল, বা কারুর থেকে যে ভালোবাসাটা ছোটোবেলায় পাওয়া দরকার, বাচ্চাদের যে পাওয়া দরকার, সেটা হয়তো অনেক সময় এরা না পায় না অনেক সময়। তো চাইল্ডহুডে এদের যদি আপনারা এদেরকে ছোটোবেলা থেকে চেনেন, বা এরা যদি আপনাদেরকে কখনো শেয়ার করে বা কথা বলে, আপনারা তাহলে বুঝতে পারবেন যে এদের ছোটোবেলাটা অতটাও
ভালো কাটেনি। যতই এদেরকে হাসি খুশি দেখে মনে হোক না কেন, যতই এরা সবসময় হাসুক না কেন, মজা করুক না কেন, কিন্তু এদের ছোটোবেলা বা এদের মনের ভেতর কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। এবং হয়তো এদের বাবা মার মধ্যে কারুর একজনের সাথে হয়তো এদের সম্পর্ক ভালো নেই বা একটা টাইমে ভালো ছিল না। এবং আপনারা যদি নাম্বার 5 হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কমেন্ট করে দয়া করে জানাবেন যে এটা কি সত্যি আপনাদের জীবনে কি সত্যি এরকম কিছু হয়েছে। আমার যতটা আমি দেখেছি বা অবজার্ভ করেছি, প্যাটার্ন লক্ষ্য করেছি, তাতে আমি এটাই দেখেছি যে তাদের ছোটোবেলাটা খুবই কষ্টের কাটে বা বাবা মার সাথে একটা রিলেশনশিপে একটা প্রবলেম দেখা যায়। যেরকম আমি বললো, গ্রহের স্টোরির মতোই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের স্টোরি হয়। আর আরেকটা যেটা লাস্ট পয়েন্ট, আমি একটা 5 নম্বরের জন্য আমি একটা এক্সট্রা উইকনেস বলছি, সেটা হচ্ছে এরা কিন্তু একটু নেশাপ্রবণ হয়ে পড়তে পারে। সেটা সব নম্বরই হতে পারে, কিন্তু এদের টেন্ডেন্সিটা একটু বেশি। এরা যেহেতু সবসময় মাথা সবসময় চলতে থাকে, ওই জন্য এরা একটা এসকেপিজমের রুট খোঁজে। মানে চিন্তাগুলো থেকে, দেখুন আমরা নেশা কেন করি? আমরা নেশা এই জন্যই করি যাতে কিছুক্ষণের জন্য যে চিন্তাগুলো আমাদের মাথায় রয়েছে সেই চিন্তাগুলো যেন না আসে, আমাদের প্রবলেম না হয়। কিছুক্ষণের জন্য এই নেশাটা করে সেই নেশায় আমরা সেই কষ্টগুলো, সেই দুঃখগুলো, সেই চিন্তাগুলোকে ভুলে থাকতে চাই। যখন আমরা সিগারেট খাই কিছুক্ষণের জন্য আমাদের মাথাটা ঠান্ডা হয়ে যায়। আমি কখনো ট্রাই করিনি, কিন্তু যারা করেছে তাদের মুখে শুনেছি, বা এমন নেটেও আপনারা এরকম অনেক রিসার্চ বা এরকম যদি আপনি সার্চ করেন, একটু নিজের পড়াশোনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে যারা সিগারেট খায়, যারা স্মোকার, তাদের ফিলিংটা কী হয়, তাদের নিউরোলজিক্যাল বা সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্কটা কী থাকে যখন তারা সিগারেট খায়। সেম যখন যারা মানে মদ খায়, যারা মদ সেবন করে, তাদেরও এই জিনিসটা দেখা যায় যে তারা ওইটা খেয়ে, ওই নেশাটা করে তারা কিছুক্ষণ নিজের সব দুঃখ কষ্টগুলো, নিজের চিন্তাগুলো সব ভুলে যায় সেই রাত্রিবেলা বা দিনের বেলা, যখনই তারা খান না কেন, সেই সময়ের টাইম ফ্রেমটার জন্যে। তো এরা কি হয়, এরা যারা 5 নম্বরের যারা হয়, তারা একটু নেশার দিকে আসক্ত হয়ে পড়ে। সিগারেট বেশি করে এরা সিগারেট, মদটা একটু কম, সিগারেট আর গাঁজা আর ড্রাগস। তো এইগুলো এটা যদি সত্যি হয়ে থাকে এবং আপনার যদি কোনো নেশা থেকে থাকে, আমি তাহলে আপনাকে এইটুকুই রিকোয়েস্ট করবো এই ভিডিও দিয়ে, যে আপনার যদি ফ্যামিলি থেকে থাকে, আপনার বাবা মা থেকে থাকে, এবং আপনি যদি বিবাহিত থেকে থাকেন বা আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে, তাহলে দয়া করে এই নেশাটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি যে আমার বলাতে হয়তো কিছুই হবে না, তাও আমি আপনাদের ভালোর জন্যই বলছি, ছেড়ে দেবেন। কারণ কোথাও না কোথাও গিয়ে পরে আপনাকে তো ভুগতে হবেই, হয়তো তার সাথে আপনার ফ্যামিলি, যাদেরকে আপনি এত ভালোবাসেন, তাদেরকেও হয়তো ভুগতে হবে। তো নাম্বার 5-এর আজকে এটাই আমি একটা ওভারভিউ শেয়ার করলাম, বেসিক কিছু ট্রেটস, বৈশিষ্ট্য শেয়ার করলাম, যে আপনার জন্ম তারিখ দিয়ে নিজের পার্সোনালিটিটা কী করে বুঝতে পারবেন। আরও আমার অনেক কিছু বলার আছে বুধ গ্রহকে নিয়ে, নাম্বার 5 নিয়ে। যদি আপনারা ভিডিও চান তাহলে দয়া করে কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা। এবার চলে আসি নাম্বার 6-এ। নাম্বার 6 হচ্ছে শুক্র দ্বারা রুল। মানে আপনি যদি যে কোনো মাসের 6 তারিখে, 24 তারিখে এবং 15 তারিখে আপনি জন্মগ্রহণ করেন, তাহলে আপনি শুক্র দ্বারা রুল, মানে ভিনাস দ্বারা রুল। এবার আমি পার্সোনালি মনে করি এটা খুব লাকি নাম্বার, খুব লাকি নাম্বার। আমার ওয়ান অফ দ্য ফেভারিট নাম্বারস হচ্ছে নাম্বার 6। আমার নম্বর 6-এর লোকেদেরকেও খুব ভালো লাগে, এবং সত্যি কথা বলতে 6 নাম্বারটাও খুব লাকি নাম্বার বলে আমি মনে করি। এবং আপনার যদি জন্ম এই মাসে হয়ে থাকেন, তাহলে আমি মনে করি আপনার জীবনে যতই ডিফিকাল্টিস থাকুক না কেন, আপনি খুব লাকি। এবং আপনার সাথে যারা মানে থাকবে, আপনার বাবা মা হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার বাচ্চারা হতে পারে, আপনার বন্ধুরা হতে পারে, তারাও আপনার মতো একটা মানুষকে সাথে পেয়ে খুবই তারা লাকি, তারা খুবই ভাগ্যবান যে আপনার মতো এক মানুষকে তারা পেয়েছে। তো বৈশিষ্ট্য বলা যায়। বৈশিষ্ট্যতে চলে আসি। 3টে ওয়ার্ড আমি ইউজ করবো এদের জন্য, সেটা হচ্ছে গ্ল্যামার, ফান লাভিং, সেলফ স্যাক্রিফাইসিং। আচ্ছা, একটা করে বলি। গ্ল্যামার, এরা খুবই গ্ল্যামারাস হয়। গ্ল্যামারাস হয় মানে নিজেকে পরিপাটি করে রাখতে এরা খুব ভালোবাসে, এবং লাক্সারি, গ্ল্যামার, সৌন্দর্যের প্রতি এদের একটা আলাদাই, অন্য নাম্বারের থেকে এদের একটা আলাদাই আকর্ষণ থাকে। এবং এরা গ্ল্যামার, লাক্সারি, এগুলো সব এরা প্রচণ্ড ভালোবাসে, এবং নিজের লাইফেও এরা সুযোগ পেলে সেগুলোর ব্যবহার করতে চায়, এবং নিজেকে খুব গ্ল্যামারাসভাবে রাখতে চায় এবং প্রেজেন্ট করতে চায় দুনিয়ার সামনে।
দ্বিতীয়ত হচ্ছে ফান লাভিং, এরা প্রচণ্ড মজা কিয়া হয়, প্রচণ্ড মজা মস্তি করতে এরা ভালোবাসে, এক কথায় এরা এক্সট্রোভার্ট। খুব কম 6 নম্বরের মানুষদের আমি দেখেছি যে তারা ইন্ট্রোভার্ট, তারা একটু একা চুপচাপ থাকতে ভালোবাসে। ছোটোবেলায় হয়তো থাকতো, কিন্তু যত এরা বড় হয় তত এরা এক্সট্রোভার্ট হতে থাকে, মানে তত এরা বন্ধুদের সাথে মজা করা, ঘোরা, মানে আনন্দ করা, হই হুল্লোড় করা, এই জিনিসটা এরা পছন্দ করে। আবার আমি একটা জিনিসও দেখছি, যারা খুব মানে একটা এজের পর চলে যায়, মানে ধরুন এই 50-র পরে যারা চলে যায়, তারা আবার একটু শান্ত হয়ে যায়, তারা আবার পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে যায়। তখন তারা বন্ধু বান্ধবদের সাথে অত মানে চায় না, অত মেশে না, তারা ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, এটাকে তারা বেশি প্রেফার করে। তো তিনটে এদের স্টেজ আছে। ছোটোবেলায় হয়তো একটু লাজুক, মাঝখানের টাইমটা বা ইয়াং জওয়ানিতে, যেটাকে আমরা বলি যৌবনে, এরা একদম পুরো হই হুল্লোড় মাস্তি, অ্যান্ড যখন আবার বয়সকালে পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড এবং ফ্যামিলির সাথে থাকা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। সেলফ স্যাক্রিফাইসিং, যে ফ্যামিলির কথাটা আমি বললাম সেখান থেকেই চলে আসছে সেলফ স্যাক্রিফাইসিং কথাটা। এরা খুব সেলফ স্যাক্রিফাইসিং হয়। সেলফ স্যাক্রিফাইসিং কথাটার মানে হচ্ছে এরা নিজের পরিবার বা যাকে এরা ভালোবাসে এবং বা বন্ধু বা যাকে এরা সত্যিই মনে করে নিজের কাছের ব্যক্তি, নিজের কাছের মানুষ, তার জন্যে এরা নিজের জীবনও দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা অন্য কোনো নাম্বার কিন্তু করবে না। এটা একমাত্র যদি করে সেটা হচ্ছে নাম্বার 6-এর ব্যক্তি। আপনার যদি ডেস্টিনি নাম্বার 6 হয়, আপনার যদি ড্রাইভার নাম্বার 6 হয়, আপনি এই জিনিসটা দেখবেন, বা আপনার চার্টে যদি শুক্র প্রমিনেন্ট হয়, আপনার ভেতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবেই থাকবে, যে আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনার কাছের মানুষগুলোর জন্য জীবনও দিতে পারেন। তো চলে আসা যাক স্ট্রেংথস আর উইকনেসে। স্ট্রেংথস তো আমি কিছু বলেই দিলাম, কিন্তু তাও আরও অনেক কিছু বলার আছে। ফার্স্ট, এরা হচ্ছে প্রচণ্ড রোম্যান্টিক। হ্যাঁ, এরা কিন্তু ডাই হার্ট রোম্যান্টিক। দেখুন, শুক্র হচ্ছে রোম্যান্টিক গ্রহ, রোম্যান্টিক প্ল্যানেট, ভালোবাসার প্ল্যানেট। সেটা দেখায় হচ্ছে মেয়েদের, মানে এক পুরুষের চার্টে তার ওয়াইফকে দেখায়, তার গার্লফ্রেন্ডকে দেখায়, এবং মেয়েদের চার্টে সেটা তার মেয়ে বন্ধুদেরকে দেখায়। তো শুক্র মেয়েদেরকে রিপ্রেজেন্ট করে, প্লাস শুক্র লাক্সারিকে, গ্ল্যামারকে রিপ্রেজেন্ট করে, শুক্র আমাদের প্যাশনকে রিপ্রেজেন্ট করে, শুক্র সেক্সকে রিপ্রেজেন্ট করে, শুক্র আমাদের স্পার্মকে রিপ্রেজেন্ট করে। শুক্রর কারণেই কিন্তু আমরা নতুন জন্ম দিতে পারি, নতুন প্রজন্মকে আমরা এই দুনিয়াতে আনতে পারি। তো শুক্র হচ্ছে, শুক্রের যারা মানুষ তারা এক্সট্রিমলি রোম্যান্টিক। তারা হয়তো বাইরে যদিও প্রকাশ না করে, মনের ভেতর তারা কিন্তু খুবই রোম্যান্টিক মানুষ, প্যাশনেট মানুষ। এদের মধ্যে রোম্যান্সও আছে, আবার প্যাশনও আছে, দুটোই। এবং সেই রোম্যান্স এবং সেই প্যাশনটা কিন্তু, রোম্যান্সটা তো রোম্যান্টিক্যালি পার্টনারের জন্য, মানে প্রেম ভালোবাসা, কিন্তু প্যাশনটা যেটা, সেটা শুধু কিন্তু পার্টনারের জন্য সীমিত নয়, সেটা তার কাজের প্রতিও হতে পারে, তার গার্লফ্রেন্ড বা ওয়াইফের প্রতিও হতে পারে, তার বাবা মার প্রতিও হতে পারে, তার ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, তার নিজের হেলথ নিয়েও হতে পারে, যে সে খুব প্যাশনেট, বা সে হয়তো অ্যাস্ট্রোলজি, তন্ত্রা, এগুলো নিয়েও খুব প্যাশনেট হতে পারে। শুক্র আমাদের হবিকেও রিপ্রেজেন্ট করে। যারা শুক্রের ব্যক্তি হয় তারা কিন্তু তাদের ভেতরেই এই জিনিসটা ইনেট থাকে, রোম্যান্স, প্যাশন, ভালোবাসা, এগুলো তাদের ভেতরে খুব ন্যাচারালি আসে, অনেক ছোট বয়স থেকেই আসে। তাই জন্য এরা খুব সম্পর্কে আসার, এদের সব থেকে অন্য নাম্বারের থেকেও কোনো নাম্বারের যদি সম্পর্কে আসার ইচ্ছা খুব অল্প বয়স থেকে হয়, সেটা কিন্তু শুক্রের নাম্বারের, মানে 6 নাম্বারের ব্যক্তি। তো আপনি যদি নাম্বার 6 হন, আপনার ভেতরেও কোথাও না কোথাও কিন্তু মনের ভেতরেও ইচ্ছাটা আছে যে একদিন আমার বিয়ে হবে, একদিন আমার ফ্যামিলি হবে, আমার একটা পার্টনার থাকবে, এই ইচ্ছাটা আপনার রয়েছে, আমার ছেলে পুলে হবে, বাচ্চা হবে, এই কোথাও না কোথাও এটা আপনাদের মনে হয়তো আছে। সেকেন্ড হচ্ছে আর্টিস্টিক। এরা প্রচণ্ড আর্টিস্টিক পার্সন ইন দ্য সেন্স, আমরা যেরকম 2-এর জন্য বলেছিলাম যে এরা আর্টিস্টিক, সেরকমই নাম্বার 6 আর্টিস্টিক। এরাও কিন্তু আর্ট, সিনেমা, অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি চন্দ্র আর শুক্র দুটোকেই রিপ্রেজেন্ট করে, মেনলি শুক্রকেই রিপ্রেজেন্ট করে, বাট চন্দ্রেরও একটা ইনফ্লুয়েন্স আছে, যেহেতু আমরা ফিল্মসের সাথে ইমোশনালি কানেক্টেড, আমাদের ইমোশনসগুলোকে একটা সিনেমা দেখায়, ছবির পর্দায় তুলে ওঠে। আমাদেরই চারপাশের যে মানুষের যে ভালো লাগা, কষ্ট, দুঃখ, পাওয়া না পাওয়াগুলোকেই সিনেমা সেটাকে ফুটিয়ে তোলে শুক্রের মাধ্যমে, মেকআপ, কস্টিউম, এগুলোর মাধ্যমে। তো শুক্রের যারা ব্যক্তি তাদের মধ্যে কোনো আর্টিস্টিক
কোয়ালিটি তাদের থাকে, তারা নয়তো খুব ভালো আঁকতে পারে, তারা নয়তো খুব ভালো ডিজাইন করতে পারে, তাদের মেকআপের সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকে, চুল কী করে, হেয়ার ড্রেসার, তারপরে হচ্ছে সিনেমা, অ্যাক্টিং, আর নাচ গান, আবৃত্তি, পোয়েট্রি বলা, এইগুলো সব মানে যত আর্টিস্টিক, রান্না করা, যত আর্টিস্টিক ক্রিয়েটিভ কাজ সব কিছু সে তার মধ্যে কোনো না কোনো কোয়ালিটি কিন্তু থাকবে। যে শুক্রের ব্যক্তিও তার মধ্যে কোনো না কোনো আর্টিস্টিক কোয়ালিটি কিন্তু থাকবে। নয়তো সে গান গাইতে খুব ভালোবাসবে, নয়তো সে নাচতে ভালোবাসবে, নয়তো সে খুব ভালো রান্না পারবে, নয়তো তার হাতের কাজ খুব ভালো। এরকম আরও অন্য অন্য আরও যত রকমের আর্টিস্টিক কাজ আছে, আর্টিস্টিক প্রফেশন আছে, সেইগুলোর প্রতি তার একটা ইনবর্ন ন্যাক থাকবে। এবং এরা যদি আর্টিস্টিক প্রফেশনে যায় তাহলে এরা নামও করতে পারে এবং খুব ভালো করতে পারে। একটা এক্সাম্পল হচ্ছে রণবীর সিং। রণবীর সিং হচ্ছে নাম্বার 6। জয়ললিতা যে পলিটিশিয়ান ছিল, কিন্তু উনি কিন্তু আগে ফিল্ম স্টার ছিলেন, উনি সাউথের বড় নাম করা, এবং উনি তার আগে ভরতনাট্যম ডান্সার ছিলেন। তো ওই জন্য আলিয়া ভাট নাম্বার 6। সো এরকম মাধুরী দীক্ষিত, শি ইজ আ নাম্বার 6। এবং সবাই জানে যে মাধুরী দীক্ষিত একটা টাইমে মাধুরী দীক্ষিতের পেছনে পুরো ইন্ডিয়া কীরকমভাবে পাগল ছিল, শুধু ইন্ডিয়াই না পাকিস্তানও তার পেছনে ইকুয়ালি পাগল ছিল। তো এদের ভেতরে সেই একটা মানে খুব মানে শীর্ষে পৌঁছে যেতে পারে এরা যদি আর্ট ফর্মের কোনো প্রফেশনে এরা থাকে। এরা চাকরি বাকরিও করতে পারে না এমন না, কিন্তু এরা বেশি খুশি হয় যদি এরা আর্টিস্টিক কোনো প্রফেশনে এরা যায়। আর নাম্বার 3 হচ্ছে এরা খুব লয়াল হয়। একবার যদি আপনারকে কমিটমেন্ট দিয়ে দেয়, খুব কমই এমন দেখা গেছে যে নাম্বার 6-এর লোকেরা চিট করেছে। হ্যাঁ, চিট এরা করতে পারে, কিন্তু এরা যদি শিওর না হয় আপনাকে নিয়ে, বা এরা যদি আপনাকে ধরো কমিটমেন্ট দেয়নি, বলেনি যে আমি তোমাকে ভালোবাসি এবং সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তাহলে কিন্তু এরা চিট করতে পারে। তাহলে আপনি এতটা শিওর হবেন না যে এরা লয়াল। কিন্তু এরা যদি আপনাকে একবার কমিটমেন্ট দিয়ে দেয় যে না আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকেই বিয়ে করতে চাই, তাহলে কিন্তু এরা খুবই লয়াল। নিজের কাজের প্রতিও এরা খুব লয়াল, নিজের বন্ধুত্ব, নিজের ফ্রেন্ডসের প্রতিও এরা প্রচণ্ড লয়াল। এরা কিন্তু ধোকা দেয় না। শুক্রাচার্যকেও রিপ্রেজেন্ট করে। আমরা যদি দৈত্যগুরু শুক্রাচার্যের ঘটনা যদি আমরা শুনি, বা তার স্টোরি যদি আমরা শুনি, তাহলে আমরা জানতে পারবো, বা আমরা জানি, হয়তো অনেকেই আমরা জানি যে শুক্রাচার্য রাজা বলি, যে রাক্ষস রাজা বলি, তার গুরু ছিলেন, যেহেতু তিনি রাক্ষসের গুরু ছিলেন। তো সে যখন একটা যজ্ঞ করছিল, যেটাতে সেই যজ্ঞটা পূরণ করতে পারলে বা শেষ করতে পারলে সে স্বর্গও জয় করতে পারতো, কারণ রাজা বলিকে কেউ হারাতে পারছিল না, দেবতারাও হারাতে পারছিল না, এবং রাক্ষস এবং মানে সে সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছিল। এবং তার উদ্দেশ্য ছিল যে সে যজ্ঞ সম্পূর্ণ করে, সে যে যজ্ঞটা করছিল সেই যজ্ঞটি সম্পূর্ণ করে সে স্বর্গের দিকে কুচ করবে, স্বর্গের দিকে যাত্রা করবে। স্বর্গের দিকে সে যদি যাত্রা করতো তাহলে কিন্তু ইন্দ্রদেবের যে সিংহাসন সেটা সে নিয়ে নেওয়ার পাওয়ার তার মধ্যে ছিল। এবং দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্য, যিনি মহাদেবের বিশাল বড় ভক্ত, মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার কাছে রয়েছে, সে তাকে সাপোর্ট করছিল বা প্রোটেক্ট করছিল, মানে এতটা লয়ালভাবে প্রোটেক্ট করছিল। তো যখন দেবরাজ ইন্দ্র আর কোনো পথ না খুঁজে পাননি, তখন সে শ্রী বিষ্ণুর কাছে যান। এবং আমরা সবাই জানি শ্রী বিষ্ণুর বুদ্ধি চর্চা 3 লোকে এমন বুদ্ধিমান ব্যক্তি হয়তো খুব কমই আছেন। তখন শ্রী বিষ্ণু বামন অবতার ধারণ করে এক বেটে ভিক্ষুকের, খুব সুন্দর ভিক্ষুকের বেশ ধারণ করে সে মহারাজ বলির কাছে যায় এবং মহারাজ বলির কাছে দান চায়। এবং মহারাজ বলির একটা খুব গুণ ছিল যে সে খুব দানবীর ছিল। কোনো ব্রাহ্মণ বা কেউ তার দ্বার থেকে দান খালি হাতে ফিরে যেত না। তো কিন্তু দেবগুরু শুক্রাচার্য তিনি বুঝতে পারেন যে এটা আর কেউ না, এটা শ্রী বিষ্ণু। তো সে মহারাজ বলিকে সে সাবধান করারও চেষ্টা করে। এবং মহারাজ বলি যেহেতু তার কথা শোনেননি, ওই জন্য তিনি ছোট হয়ে শ্রী বিষ্ণু কমণ্ডলে গিয়ে মানে ঢুকে বসে পড়েন, যাতে শ্রী বিষ্ণু জল দিয়ে। তো যেরকম আমরা বলছিলাম যে শ্রী বিষ্ণু যখন বুঝতে পারেন যে শুক্রাচার্য তার কুমণ্ডলে গিয়ে বসে পড়েছেন, তিনি সেই কুমণ্ডলীকে ঝাড়তে শুরু করেন এবং একটা ডান্টি নিয়ে, একটা গাছের ডান্টি দিয়ে সেইটা
সেই কুমণ্ডলটা পরিষ্কার করতে শুরু করেন, কারণ শুক্রাচার্যকে ওখান থেকে যদি না সরাতে পারেন তাহলে জল উনি বার করতে পারবেন না। এবং আগেকার দিনে জল দিয়ে একজন মানে কথা চাওয়া হতো বা কথা দিত, যারা মানে রাজারা ধরো কোনো পণ করছে, তারা জলকে হাতে নিয়ে জলকে সাক্ষী রেখে তারা সেই পণ করতো বা তারা কথা দিত। এবার মহারাজ বলি যে তাকে কথা দেবে, যে 3 গ্রাম, মানে শ্রী বিষ্ণু তার কাছে চেয়েছিল যে আমার 3 পায়ের সমান আমার জমি চাই, মানে আমি 3টে পা হাঁটবো, সেই 3টে পা সমান আমার জমি চাই। এবং মহারাজ বলি ভেবেছিলেন এই তো একটা ছোটোখাটো একজন মানে ব্রাহ্মণ, বেটে বামন, এনার পা আবার কত বড় হবে, এটুকুটুকু ছোট ছোট পা। তো উনি রাজি হয়ে যান, যদিও শুক্রাচার্য তাকে মানে বারণ করেছিল যে আপনি কিন্তু ওনার কথাতে রাজি হবেন না, বা আপনি কিন্তু ওনার কথা ওনাকে দেবেন না, যে আপনি গ্রাম মানে সেই জমি বা জায়গা আপনি দেবেন তাকে। তো কিন্তু যেটা নিয়তির খেলা সেটা তো হবেই। মহারাজ বলি কারোর কথা না শুনে শ্রী বিষ্ণুর ফাঁদে পা দেন এবং তাকে বাঁচানোর জন্য দেবগুরু শুক্রাচার্য ওই কুমণ্ডলে গিয়ে বসেন, যাতে শ্রী বিষ্ণু যাতে জল না দিতে পারেন মহারাজ বলির হাতে, এবং সেটা সাক্ষী রেখে তিনি যেন তাকে কথা না দিয়ে দেন যে হ্যাঁ আপনার পায়ের সমান ভূমি আমি আপনাকে দান করব, আপনাকে দেব। তো তখন শ্রী বিষ্ণু একটা কাঠের শুকনো ডাল দিয়ে সেটাকে খোঁচাতে থাকেন, এবং খোঁচাতে গিয়ে শুক্রাচার্যের চোখে সেটা লেগে যায়, উনি কানা হয়ে যান। এবং পরের স্টোরিটা হয়তো আমরা অনেকেই জানি, যে তারপরে অফকোর্স শুক্রাচার্য ওখান থেকে ওনাকে বেরোতে হয়, এবং তারপরে মহারাজ বলি কথা দেন যে 3 পায়ের সমান জমি দেওয়া হবে। এবং যেই উনি কথাটা দিয়ে দেন, তখন শ্রী বিষ্ণু নিজের রূপে সে এত বড় হয়ে যান যে একটা পা দিয়ে তিনি নিজের পুরো পৃথিবীকে কভার করে নেন, একটা পা দিয়ে তিনি স্বর্গকে কভার করে নেন, আরেকটা পা তিনি বলেন 3 পা যেহেতু, 3য় পাটা উনি কোথায় রাখবেন? তখন মহারাজ বলে যে প্রভু আপনি আপনার এই 3য় পাটা আমার মাথায় রাখুন। তখন শ্রী বিষ্ণু তার 3য় পাটা মহারাজ বলির মাথায় রাখেন, এবং সেই অর্থে মহারাজ বলি শ্রী বিষ্ণুর দাস হয়ে যান। তো ওনার আর স্বর্গ জয় করা হয় না, কারণ স্বর্গ মর্ত এবং নিজেকে সে তো দানে শ্রী বিষ্ণুর কাছে অলরেডি দিয়ে দিয়েছেন, তাই তার তো সে কোনো অধিকার নেই, নিজস্ব কোনো অধিকার নেই কোনো কিছু আর করার। তো এখান থেকে আমরা শুক্রের কোনটা কি বুঝছি? শুক্রের এটাই বুঝছি যে শুক্রদেব বা দেবগুরু শুক্রাচার্য যার সাথে দাঁড়িয়ে যাবে, তার জন্যে সে নিজের চোখ খোড়া করেও, চোখ কানা করেও, তিনি নিজেকে শেষ করেও সেই মানুষটার প্রতি নিজের লয়্যালটি দেখাবে এবং তার প্রুফ দেবে। এই স্টোরি থেকে আমরা এইটা পাই, এই বৈশিষ্ট্যটা পাই, যেসব ব্যক্তিদের 6 তারিখে, 24 তারিখে বা 15 তারিখে জন্ম। 4th নম্বর স্ট্রেংথ হচ্ছে এদের ভেতরে হিলিং পাওয়ার থাকে। কোনো 6 নম্বর ব্যক্তি যদি আপনাকে ম্যাসাজ দেয়, বা 6 নম্বর ব্যক্তির সাথে আপনি যদি কিছুক্ষণ কথা বলেন, আপনি দেখবেন আপনি আস্তে 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 আপনার শরীরটা ভালো হচ্ছে, যেন হালকা হচ্ছে। কেন বলুন তো? এদের মধ্যে ইনেট মানুষকে সারিয়ে তোলার, কারণ দেবগুরু শুক্রাচার্য ছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা দিয়ে সে মরা মানুষকে জীবিত করতেন, মানে হিল করতেন লোককে। সেরকমই তিনি সেবা করতেন, এক প্রকার দেখতে গেলে তিনি সেবা করতেন, তিনি সেবা শুশ্রূষা করে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে তিনি রাক্ষসদেরকে আবার পুনর্জীবন দান করতেন। সেরকমই এই 6 নম্বর ব্যক্তিদের মধ্যে হিলিং পাওয়ার থাকে। এদের সাথে কথা বলে আপনার মনে হবে আপনি খুব হালকা হয়ে গেলেন। এদের যদি আপনি কথা কিছুক্ষণ শোনেন তাহলে আপনার খুব ভালো লাগবে, আমার মনে হবে সুদিং লাগবে খুব। এরা যদি আপনাকে ম্যাসাজ দেয় তাহলে মনে হবে আপনার শরীরটা পুরো ফ্রি হয়ে গেল। ওই জন্য এদেরকেও অনেক সময় ফিজিওথেরাপি, ম্যাসিওর, ইয়োগা, হিলিং যে যতগুলো প্রফেশন আছে সেগুলোতেও অনেক সময় এদেরকে দেখা যায়, কারণ এদের ভিতরে একটা ন্যাচারাল একটা হিলিং ক্যাপাসিটি থাকে, এদের হাতে জাদু থাকে। এরা যে রান্না করে, এরা খুব ভালো কুক হতে পারে, ওই জন্য এদের হাতের রান্না খুবই ভালো হয়। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা যখন রান্না করে খুব পরিপাটি করে রান্না করে, এবং যেটুকুনি যদি ভাত ডালও করে সেটাও খেতে খুব সুস্বাদু হবে।
তো এদের হাতের মধ্যে একটা ক্যাপাসিটি থাকে এবং এদের ইনবর্ন একটা হিলিং পাওয়ার থাকে, হিলিং একটা ক্যাপাসিটি থাকে, যেটা দিয়ে সে মানুষকে হিল করতে পারে বা রোগ থেকে সারিয়ে উঠতে পারে, বা এদের কাছে সেই নলেজটা থাকে। এদের কাছে কোনো আপনার রোগ হয়েছে, সাপোজ আপনি হয়তো এদের কাছে গেলেন, এরা আপনাকে অ্যালোপ্যাথির মানে অ্যালোপ্যাথি ছাড়াও অন্য কীভাবে, মানে অনেকে আমরা জানি আয়ুর্বেদার দ্বারা, হোমিওপ্যাথি দ্বারা, বা আরও অনেক কিছু আছে, প্রাণায়াম আছে, আরও অনেক কিছু, অনেক জড়িবুটি দিয়ে এইসবের নলেজও এরা খুব মানে রাখে এরা। এবং এদের কাছে গেলে আপনি সেই নলেজগুলোও আপনি পাবেন। যেরকম এদের কাছে ছোট বাচ্চা হয়তো খুব সর্দি লেগে গেছে, আমি একজন 6 নম্বরের ব্যক্তিকে এরকম চিনি যে তার মেয়ের একবার ছোটোবেলায় খুব ঠান্ডা লেগে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, মানে এমন অবস্থা হয়ে গেছিলো, মানে তার যদি রাতের মধ্যে তার যদি জ্বর না নামতো তাহলে মানে একটা হিতে বিপরীত হওয়ারও একটা প্রবণতা ছিল সেই বাচ্চাটার। তখন তার বাবার মধ্যে এই 6 নম্বরের ব্যক্তিটি, তিনি তার মায়ের থেকে শিখেছিলেন যে কাঁসার বাটি গরম তেল দিয়ে পায়ে ডললে, জোরে 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 ডললে সর্দিগুলো কালি রূপে ওই বাটির পেছনে উঠবে, আর যতই সর্দিগুলো বেরোবে শরীর থেকে তত বাচ্চার আস্তে আস্তে কফ কমবে এবং তার জ্বর আস্তে আস্তে নামবে। এবং তার বাবা সারা রাত্রির বসে বসে বাচ্চাটার পায়ে ডলে গেছে, ওইভাবে দুটো পায়ে ওইভাবে তেল ডলে গেছে কাঁসার বাটি দিয়ে, আর কালো কালি উঠে গেছে, মানে কালি উঠতে শুরু করে এবং সকালের মধ্যে বাচ্চাটা একদম তার জ্বর কমে যায় এবং তার শরীর অনেক ভালো হয়ে যায়, হালকা হয়ে যায়। তো এরকম ছোট ছোট টিপস, এরকম আজকালকার দিনে হয়তো অনেক বাবারাই জানে না বা অনেক বাবা মারাই জানে না, কিন্তু তো সেরকম কিন্তু এইসব ট্রিক্সগুলো আপনি যদি নাম্বার 6 হন, হয়তো আপনার বাড়িতে এরকম হয়ে আসছে বা আপনি হয়তো কাউকে দেখেছেন বা এরকম নলেজ আপনার আছে যে অ্যালোপ্যাথি ওষুধ ছাড়াও কিভাবে মানুষকে সুস্থ করে তুলতে হয় বা তোলা যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টেন্সিটি। কেন বলুন তো? দেখুন, প্রত্যেকটা কাজ সে সাফল্য পাওয়ার জন্যে আমাদের একটা পাগলামো দরকার, একটা ইন্টেন্সিটি দরকার। সেই কাজটার পেছনে আমরা যখন পড়েছি, সাপোজ আমি আজকে সরকারি চাকরি পেতে চাই, তার জন্য আমাকে ইন্টেন্সলি তার পেছনে পড়ে থাকতে হবে। হয়তো একবার আমি পেলাম না, হয়তো আমি দুবারে পেলাম না, আমাকে তৃতীয়বার অবধি আমাকে ট্রাই করতে হবে ইন্টেন্সিটি দিয়ে। সব কিছু ভুলে গিয়ে আমাকে শুধু ওটার ওপরেই ফোকাস করতে হবে। সাপোজ আমি এক ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম করতে চাই, সিনেমা লাইনে আমি ঢুকতে চাই, তার জন্য আমাকে যে মেহনত, রোজকার যে স্ট্রাগল আমাকে করতে হবে, যে প্যাশন দিয়ে, যে ইন্টেন্সিটি দিয়ে আমাকে করতে হবে, সেই প্যাশন, সেই ইন্টেন্সিটি কিন্তু 6 নম্বরের ব্যক্তিদের ভেতরে আছে। ওই জন্য এরা যখনই কোনো কাজ করে এবং এরা সত্যি যদি সেই কাজটা করতে চায়, জোর করে না, সত্যিই যদি সেই কাজটা করতে চায়, তাহলে এদের থেকে বেশি ডিটারমাইন্ড, এদের থেকে বেশি লেগে পড়ে থাকা কেউ থাকতে পারে না, কেউ না। এরা এত ডিটারমাইন্ড আর এত ইন্টেন্সিটি দিয়ে, মানে এরা 3-4 রাত না ঘুমিয়েও সেই কাজটা করতে পারে। যেরকম আমি একটা রণবীর সিংয়ের একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে উনি যখন পদ্মাবত সিনেমাটা আমরা অনেকেই হয়তো দেখেছি, সেটা যখন আলাউদ্দিন খিলজির উনি ক্যারেক্টারটা করছিলেন, উনি 10 দিন উনি নিজেকে ঘরে বন্ধ রেখে ওই ক্যারেক্টারটা মানে আত্মস্থ করেন, এবং তারপরে যখন উনি সেটে গেছেন উনি সেটেই থাকতেন এবং ওই ক্যারেক্টারের মতো কথা বলতেন, ওই ক্যারেক্টারের মতো চলতেন, যেন উনি ওই আলাউদ্দিন ওই কিছু মাসের জন্য যেন ওই আলাউদ্দিন খিলজিই হয়ে গেছেন, সত্যিকারেরই উনি যেন হয়ে গেছেন, তার ভিতরে পার্সোনালিটির ভেতরেই যেন সেটা মানে চলে এসছে। ওইভাবে কথা বলা, ওরকম তাকানো, ওইভাবে ভঙ্গিমা করা, এটা উনি নিজেই বলেছেন। উনি ওই কিছু মাসের জন্য তিনি নিজেকে ভুলে পুরো আলাউদ্দিন খিলজিই হয়ে গেছেন। তো সেই যে ইন্টেন্সিটি, সেই যে প্যাশন, এটা একটা শুক্রের মানুষের আছে এবং সেটা সবের ক্ষেত্রে। তাই এরা যদি কাউকে ভালোবাসে এবং এরা চায় যে তাকে বিয়ে করবে, এরা কিন্তু ইন্টেন্সিটি দিয়ে তার জন্য সব কিছু, তাকে বিয়ে করার জন্য কিন্তু সব কিছু করতে পারে, তার সাথে পালিয়েও যেতে পারে, তার বাবা মাকে রাজিও করাতে পারে এবং সব কিছু, মানে সব কিছু করতে পারে। এরা ভালোবাসা, এরা যদি ঠিক করে নেয় যে আমি একেই বিয়ে করব, তাহলে আমি একেই বিয়ে করব। অন্য কোনো ফ্যামিলি, অনেক সময় আমরা দেখেছি না যে একজনের সাথে প্রেম হয়, তারপরে ফ্যামিলির প্রেশারে তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে হয়, যাকে ফ্যামিলি পছন্দ করেছে। কিন্তু এই শুক্রের ব্যক্তিরা কিন্তু সেটা করবে না। তারা যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে তাহলে তারা তাকেই বিয়ে করবে। সেই ইন্টেন্সিটি, সেই প্যাশনটা কিন্তু এদের সেটার ভেতরেও আছে। তো এরা
ইন্টেন্স পার্সোনালিটি। বাট হ্যাঁ, সবসময় এটা বেরোয় না, যেরকম আমি বললাম এরা খুব ফান লাভিং হয়। এদেরকে বাইরে থেকে দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে এরা এত ইন্টেন্স, বা নিজের কাজের ক্ষেত্রে, নিজের পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড ইন্টেন্স হয়। এদের ভেতরে সব কিছুর, এদের প্রত্যেকটা কাজের ভেতরে একটা ইন্টেন্সিটি রয়েছে, একটা প্যাশনের, একটা পাগলামি রয়েছে, যেটা অনেক সময় দরকার আমাদের জীবনে সাফল্য অর্জন করার জন্য। আচ্ছা, এবার চলে আসি উইকনেসে। দোষে গুণে মানুষ, আমরা সবার ভেতরেই আমাদের কিছু উইকনেস আছে, কিছু স্ট্রেংথস আছে। এবার চলে আসি এদের উইকনেসে। যারা 6 নম্বরের ব্যক্তি, তাদের প্রথম উইকনেস হচ্ছে অ্যাডিকশনস। হ্যাঁ, আমি আরও কয়েকটা নাম্বারের জন্য আমি এটা বলেছি, কিন্তু মেইনলি সব থেকে বেশি অ্যাডিকশন প্রবণ কিন্তু এরা হয়। শুক্রের এরা, মানে শুক্র, যেহেতু শুক্র বৈভবকে, ভোগকে রিপ্রেজেন্ট করে, তো সব রকমের ভোগই এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। সেটা অ্যাডিকশন হতে পারে ওভার ইটিংয়ের, যে বাইরের খাবার জাঙ্ক প্রচুর খায়, বাইরের খাবার প্রচুর খেতে ভালোবাসে, মানে খেতে ভালোবাসা একটা জিনিস, আর বেশি খাওয়া মানে আরেকটা জিনিস। ওভার ইটিংটা অন্য জিনিস। ওই জন্য অনেক সময় এদের গল ব্লাডারের স্টোন বা পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, জন্ডিস প্রায়ই এদের হতে থাকে। তো এদের অ্যাডিকশন খাবার হতে পারে, স্মোকিংয়ের হতে পারে, সে দামি দামি যে সিগারগুলো, আর এদের চয়েসটা সবসময় একটু হাই ক্লাস, মানে এরা যে সিগারেটটা খাবে সেটা একটু দামি হবে, এরা যে মদটা খাবে সেটা একটু ব্র্যান্ডেড হবে, একটু ফরেন কোম্পানি হলে বেশি ভালো। তো এরকম টাইপের, মানে এরা খেলে স্কচ খাবে, যদি ড্রিঙ্কস করে স্কচ খাবে, এবং এরা চাইবে যে একটু বিকালবেলা কাজ থেকে ফেরার পরে একটু স্কচ নিয়ে রিল্যাক্স করে একটা সিগার জ্বালিয়ে বসে বেশ একটা, মানে সে একটা লাক্সুরিয়াস যেটাকে আমরা বলি, সেটা সেইভাবে মানে এনজয় করতে নিজের ইভিনিংটাকে এরা পছন্দ করে। সেই অ্যাডিকশানটা কিন্তু সেক্সেরও হতে পারে, যেহেতু শুক্র আমাদের স্পার্মকে রিপ্রেজেন্ট করে, শুক্র আমাদের মানে জন্ম, যে মানে শুক্রাণুকে রিপ্রেজেন্ট করে, আমাদের সিমেনকে, অ্যাকচুয়ালি স্পার্ম না, সিমেনকে রিপ্রেজেন্ট করে। তো সেই জন্য এদের অনেক সময় সেক্সেরও একটা অ্যাডিকশান থাকতে পারে, মাল্টিপল পার্টনার্স, সেক্সুয়ালি গোয়িং টু প্রস্টিটিউটস। সো এই একটা ব্যাপারও কিন্তু এদের ভেতরে, সবাই নয়, অফকোর্স সবাই নয়, কিন্তু এটা এদের ভেতরে থাকতে পারে। সো অ্যাডিকশন প্রবণ এরা খুব হয়, এবং এরা অ্যাকচুয়ালি এটাকে এনজয় করে। মানে অন্য নাম্বাররা যেরকম নিজের চিন্তার থেকে মানে পালানোর জন্য এটা করছে, এরা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে এনজয় করে, যে হ্যাঁ একটু ড্রিঙ্কস করলাম, কাজ থেকে ফিরে বিকালে ফিরে একটু বোতল খুলে নিজেরাই হয়তো একা একা বসেই হয়তো খাচ্ছে, এটা এরা ভালোবাসে। বা পার্টিতে একটু বন্ধুদের সাথে একটু একটা সিগার জ্বালিয়ে খেলাম, একটু ড্রিঙ্কস করলাম, তো এইটা এদের ভেতরে থাকে। কিন্তু এটা থেকে এদের সাবধান হওয়াটা খুবই দরকার, না হলে কিন্তু এদের অল্প বয়সে অনেক শারীরিক প্রবলেম চলে আসতে পারে। সেকেন্ড হচ্ছে পারফেকশনিস্ট। এরা পারফেকশনিস্ট হয়, এদের মধ্যে একটা পারফেকশনিস্ট টেন্ডেন্সি হয়, যেহেতু শুক্র, তো এরা সব কিছু খুব পরিপাটি করে করতে চায়, এবং পারফেকশনিজমের পেছনে এরা ছোটে বলে এদের অনেক সময় কিন্তু কাজে দেরি হয়ে যায়। মানে ওই লেত লাতিফি, আমার সময় মতো আমি করবো, পারফেক্টভাবে একদম পরিপাটি করে নিখুঁতভাবে করতে চায় বলে ওই জন্য অনেক সময় এদের কাজে দেরি হয়ে যায় এবং ডিলে হয়ে যায়, লাস্ট মোমেন্টে গিয়ে এদেরকে কাজ করতে হয়, এটা হয়ে যায়। পারফেকশনিজম, দেখুন পারফেকশনিজম ইজ আ স্ক্যাম। লাইফে কোনো কিছুই পারফেক্ট না, এবং পারফেকশনের পেছনে যদি আমরা ছুটি তাহলে আমরা খালি ডিসঅ্যাপয়েন্টেডই হব। তো পারফেক্ট কোনো কিছুই হয় না, না রিলেশনশিপ, না কাজ, না নিজের চেহারা, না জামা কাপড়, কোনো কিছুই পারফেকশন হয় না। বরং ইমপারফেকশনের ভেতরেই যারা সৌন্দর্য খুঁজতে পারে তারাই লাইফে এগিয়ে যেতে পারে। তো পারফেকশনিজমের পেছনে এরা ছোটে, ওই জন্য অনেক সময় এদের কাজ কর্ম দেরি হয়ে যায়, এবং পরে গিয়ে এরা ভাবে যে কেন আমি আগে এটা করলাম না, এরকম। তো পারফেকশনিজম। থার্ড পয়েন্ট হচ্ছে পজিটিভনেস। শুক্রের ব্যক্তিরা, এরা কিন্তু এদের ভেতরে, আমি এদের স্ট্রেংথসে বলেছিলাম এদের ভেতরে একটা ইন্টেন্সিটি আছে, সেরকমই এদের ভেতরে কিন্তু একটা পজিটিভ সাইডও আছে। যারা ইন্টেন্স পার্সোনালিটি হয় না, যারা একটু পাগল হয়, তাদের ভেতরে কিন্তু ওই পজিটিভনেস ব্যাপারটাও হয়। মানে এরা তো একটা মানুষকে এত ভালোবাসে, তখন ওই জন্য এরা চায় যে রিটার্নেও সেই মানুষটা এদেরকে এতটাই ভালোবাসবে। এবার সবাই তো এদের নম্বরের মতো হয় না। এরাই যদি একটা নাম্বার 5, সাপোজ একটা নাম্বার 5কে ডেট করছে, নাম্বার 5কে ডেট, আমি এক্সাম্পল দিচ্ছি, সে অত ইন্টেন্সিটি সে পছন্দ করে না, সে চায় একটু বন্ধু, একটু ফান লাভিং, একটু ফ্রিডম ওরিয়েন্টেড। তো তখন যদি নাম্বার 5 যদি বলে যে না সবসময়, মানে যেরকম এরা
যেহেতু খুব কেয়ারিং হয়, খুব লাভিং হয়, লয়াল হয়, এরা সবসময় ফোন করবে, তুমি খেয়েছো কিনা, তুমি কী করছো, তোমার শরীর খারাপ হয়েছে, সবসময় পাশে থাকবে। নাম্বার 5-এর দরকার হয় ফ্রিডম। সে হয়তো 2-3 ঘন্টা তার বন্ধুদের সাথে ঘুরছে, আড্ডা মারছে, তখন তার বাড়িতে সে ফোন নাই করলো, বা তার গার্লফ্রেন্ডকে হয়তো টেক্সট সে করছে না যে তুমি কি খেয়েছো, তুমি এখন কি করছো, বা কি হয়েছে বৃত্তান্ত। তখন কিন্তু এদের একটা খারাপও লাগে, আর একটা এদের মধ্যে একটা সন্দেহ ভাব খুব তাড়াতাড়ি জন্মায়, ইনসিকিউরিটি, যে তাহলে ফোন করছে না, তাহলে ও কি অন্য কারোর সাথে আছে, বা একজন গার্লফ্রেন্ড থাকলে তাহলে কি ও অন্য কোনো ছেলের সাথে রয়েছে বা অন্য কোনো মেয়ের সাথে রয়েছে, এরকম একটা ব্যাপার, একটা পজিটিভনেস সাইড এদের মধ্যে থাকে। যেহেতু এরা খুব ইন্টেন্স, তো এরা মাঝে মাঝে ওভার পজিটিভ হয়ে যায় এবং চায় আমার পার্টনার শুধু আমার সাথেই থাকবে, আমি যেভাবে তাকে অ্যাটেনশন দিচ্ছি সে শুধু আমাকেই অ্যাটেনশন দেবে, অন্য আর কাউকে অ্যাটেনশন দেবে না। তো এটা এদের একটা টক্সিক সাইড এটা একটা হয়ে যায়। আচ্ছা, নাম্বার 4, লাভ অ্যাডিকশন। লাভ অ্যাডিকশন মানে হচ্ছে, যেরকম আমি বললাম যে এরা রোম্যান্টিক হয়, এরা ভালোবাসার পিছনে ছুটে, ভালোবাসা, এরা প্রেম শব্দটাকেই ভালোবাসে। এরা সব কিছুর ভিতরে ভালোবাসাটা খোঁজে, ওই জন্য এদের মধ্যে না লাভ অ্যাডিকশন হয়ে যায়, এরা ভালোবাসার প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ে। ওই জন্য কী বলুন তো, একটার পর একটা রিলেশনশিপ এরা চেঞ্জ করতে থাকে। নাম্বার 6-এর ব্যক্তি সবসময় আমরা দেখি যে একটা জায়গায় যদি এরা আমি বললাম একটা ইন্টেন্সিটি ভালোবাসা পাচ্ছে না, তো ওটাকে কাট করে দিয়ে আবার পরেরটাতে চলে গেল, ওটাতে আবার পেলো না, ওদের মতো সেই ওরা ফিলটা পাচ্ছে না, সেই ইন্টেন্সিটিটা পাচ্ছে না, আবার কেটে দিয়ে অন্য রিলেশনশিপে চলে গেল। মাল্টিপল পার্টনার্সও এদের থাকতে পারে। তো আমি যেটা বললাম যে ওই জন্য এদের লাভ অ্যাডিকশন, ভালোবাসার প্রতি এরা নেশাগ্রস্ত। এরা সবসময় পার্টনার খুঁজতে থাকে, এরা মাল্টিপল পার্টনার এরা চেঞ্জ করতে থাকে, কিন্তু এরা এটা বোঝে না যে এদের নাম্বারটা ইন্টেন্সিটির নাম্বার, কিন্তু সামনের মানুষটার নাম্বারটা তো 6 নাও হতে পারে, তার অন্য কোনো নাম্বার হতে পারে, সে হয়তো এত ইন্টেন্সিটি দিতে পারবে না, সে হয়তো অন্য কোনোভাবে হয়তো ভালোবাসাটাকে বোঝাচ্ছে, অন্য কোনোভাবে ভালোবাসাটাকে দেখাচ্ছে। যেরকম নাম্বার 4 ভালোবাসা দেখাতে পারে না, সে বোঝাতে পারে না, তার ডিফিকাল্টি হয় ইমোশনস এক্সপ্রেসিভ, কিন্তু সে অ্যাক্টস অফ সার্ভিস, সে তোমার সাথে থাকলো, তোমাকে একটা কফি করে দিল, তোমার পায়ে একটা মাসাজ করে দিল, তোমাকে একটু খাবারটা এগিয়ে দিল, তোমাকে খাইয়ে দিল, তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার শরীর এখন ঠিক আছে, তো তোমার সেবা করলো। এইগুলো হচ্ছে নাম্বার 4-এর বৈশিষ্ট্য, সে যখন ভালোবাসে কাউকে। কিন্তু নাম্বার 6 চায় যে সবসময় আমার সাথে ঘুরবে, আমাকে ফোন করবে, আমাকে কল করবে, কেমন আছো না আছো সবসময় বলবে। তো আর ইন্টেন্স, প্রচণ্ড ইন্টেন্স, এভরিথিং, ইন্টেন্সলি একটা পার্সনকে চায় ইন এভরি ওয়ে, ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল ওয়েতে। তো অনেক সময় সামনের মানুষটা তো সেটা নাও দিতে পারে, তখন এরা ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং পার্টনার চেঞ্জ করতে থাকে। তো এটাও একটা প্রবণতা এদের ভেতরে আছে, তো লাভ অ্যাডিকশন পরিণত হয়ে যায়। এবার হচ্ছে এর পরের পয়েন্ট হচ্ছে ওভার গিভিং। নাম্বার 6-এর আরেকটা যেটা উইকনেস, আমার যেটা পার্সোনালি মনে হয় সব থেকে বড়ো উইকনেস, সেটা হচ্ছে ওভার গিভিং অ্যাটিটিউড। ওভার গিভিং, আমি একটু আগেই বললাম, সেলফ স্যাক্রিফাইসিং নেচার, যে লয়াল, তার জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া। অনেক সময় এরা এমন, যেহেতু এরা খুব গিভিং, ওভার গিভিং, লোককে দিয়েই যায়, গিভার, দিতেই থাকে, অনেক সময় সামনের মানুষ, অনেক সময় এরা এমন লোকের পাল্লায় পড়ে বা এমন মানুষের পাল্লায় পড়ে, বা এবং এদের বাড়ির লোকেরাও যেহেতু দেখে যে এরা খুব ভালো, এরা খুব লয়াল, এরা খুব দেয়, মন প্রাণ জীবনটাও পর্যন্ত দিয়ে দিতে পারে যাদেরকে এরা ভালোবাসে, ওই জন্য এরা নিতে থাকে। তার অপর পার্টি, এদের অপর পার্টিগুলো তাদের থেকে খুব নিতে থাকে, এবং হয়তো যতটা এরা দেয় ততটা হয়তো এরা পায় না, এরা ফেরত পায় না। ওই জন্য কি বলুন তো, আমি এটা, আপনারা যদি নাম্বার 6 হয়, তাহলে আমি এটা আপনাদের সকলকে, এটা আমার একটা অ্যাডভাইস আপনাদের জন্য, যে প্লিজ দিন, অফকোর্স দিন, ভালোবাসুন, কিন্তু একটা লিমিটে, একটা বাউন্ডারি করে। এবং যে জায়গাতে দেখছেন যে আপনি যতটা দিচ্ছেন ততটা সামনে মানুষ দিচ্ছে না, সেখান থেকে নয়তো নিজের চাওয়াটাকে কমিউনিকেট করুন হেলদিভাবে, আর নয়তো সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ
এই ওভার গিভিং অ্যাটিটিউডটা আপনাকে শেষ করে দেবে, আপনাকে ড্রেন করে দেবে। হয়তো সেই একটা সম্পর্কে আপনি পড়লেন, সেই সম্পর্কে শুধু আপনিই দিয়ে গেলেন, সামনের মানুষটা কিছুই দিল না, সে শুধু আপনার থেকে নিয়ে গেল। পরে হয়তো সময় এলে সে আপনাকেই ডাম্প করে দিয়ে চলে গেল। তখন আপনি যে কষ্টটা পাবেন সেটা বলেও বোঝানো যাবে না, কারণ আপনি তো দিয়েছিলেন, আপনি তো নিজের মন প্রাণ জীবন দিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি ফেরত কি সত্যিই সেটা পেলেন? তাই একবার এই ভিডিওটা দেখার পর একবার ভাববেন, একবার বসে, যে আমার জীবনে যে মানুষগুলো রয়েছে যাদেরকে আমি সত্যিই এত ভালোবাসি, যাদের জন্য আমি সব করি, তারা কি আমার ব্যাপারে সত্যিই এতটা ভাবে? তারা কি একটা ফোন করে আমার খবরটুকুনি পর্যন্ত নেয় আমার যখন তাদের দরকার হয়? বা তারা কি আমার সাথে থাকে? নাকি তারা শুধু আমার ভালো সময়তেই আসে আর খারাপ সময়তে তাদের টিকিটই পর্যন্ত দেখা যায় না? তাই প্লিজ এই ওভার গিভিং অ্যাটিটিউডটা চেঞ্জ করুন। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, এরা নিজের হকের টাকা বা পয়সা চাইতে পারে না। দেখুন, শুক্রাচার্য দেবতা, সে গুরু, তার ভিতরে ইগো রয়েছে, তার ভিতরে রেসপেক্ট রয়েছে, তাকে সম্মান দেয় লোকে। এরা কারুর কাছে, গুরু কখনো শিষ্যর কাছে হাত পাতে না। আগে যখন গুরুকুল সিস্টেম ছিল, গুরু কোনো টাকা নিত না পড়া শেখানোর জন্য। হ্যাঁ, শিষ্যরা তার ঘরের কাজবাজ করে দিত, এবং পড়াশোনা শেষ হয়ে গেলে, ব্রহ্মচার্য ফেজ শেষ হয়ে গেলে, পড়াশোনা শেষ হয়ে গেলে তারা নিজের ইচ্ছায় গুরুকে গুরুদক্ষিণা দিত। গুরু কিন্তু তাদের কাছে হাত পাতত না বা চাইতো না। নাম্বার 6 ব্যক্তিদের একটা বড় প্রবলেম হচ্ছে, তারা নিজের পারিশ্রমিক চাইতে পারে না, তাদের ছোট লাগে। নিজের হকের টাকা চাইতে, হয়তো আপনি কোনো দোকানে কাজ করছেন, কর্ম করছেন, এবং মাসের হয়তো 1 তারিখে আপনার টাকা দেওয়ার কথা, কিন্তু আপনার মালিক সেখানে আপনাকে 10-12 তারিখে দিচ্ছে। কিন্তু আপনি যে মুখ ফুটে চেয়ে বলবেন যে দাদা আপনার তো 1 তারিখে দেওয়ার কথা, আপনি কই মাইনেটা তো দিলেন না, আমার সংসারটা কিভাবে চলবে, আমাকে তো 5 তারিখের ভেতরে বাকি জনকে পেমেন্টগুলো করতে হবে, সেইভাবেই তো আমার বলা আছে। কিন্তু এরা বলতে পারে না, এরা মুখ বুজে থাকে। এরা যদি কোথাও টিউশন পড়ায় স্টুডেন্টদের বাড়ি থেকে, বাড়ির লোকেদের কাছে এরা টাকা চাইতে পারে না, এরা লজ্জা পায়। এটা এদের ইগোতে বাঁধে, এটা এদের সেলফ রেসপেক্টে বাঁধে, কারণ শুক্র কারুর কাছে ঝুঁকতে পারে না। একজন আর্টিস্ট কিন্তু পয়সার জন্য গান গায় না। একটা সচ্চা আর্টিস্ট, সে কিন্তু আপনি যদি তাকে পয়সা না দেন তবুও কিন্তু সে গান গাইবে। কেন বলুন তো? কারণ সে গান গাইতে ভালোবাসে। পয়সা কামানোটা তার প্যাশন নয়, পয়সাটা তার একটা বাই প্রোডাক্ট। সে ভালোবাসে গানটাকে, সে ভালোবাসে নাচটাকে। এবং একজন সচ্চা আর্টিস্ট সেই হয় যে পয়সার কথা না ভেবেও, সবসময় না, এই সেলফিশ দুনিয়াতে পয়সাটাও ইম্পর্টেন্ট, অফকোর্স ইম্পর্টেন্ট, এবং আমি কাউকে ছোট করছি না। কিন্তু একজন সচ্চা আর্টিস্ট সেই হয় যে কখনো কখনো লাইফে তার জীবনে একবার এরকম দিন এসেছেই, বা এমন সুযোগ এসছেই, বা এমন সিচুয়েশন হয়েছেই যেখানে সে হয়তো টাকা পায়নি, কিন্তু তাও সে পারফর্ম করেছে, তাও সে লোককে এন্টারটেন করেছে, তাও সে লোককে মনোরঞ্জন করেছে, কারণ সে সেটা করতে ভালোবাসে। একজন ট্রু আর্টিস্ট তো সেই, তাই না? তাই নাম্বার 6 এটা একটা বড় উইকনেস, যে তারা নিজের হকের টাকা, নিজের প্রাপ্য টাকা চাইতে পারে না, বা অধিকার অনেক সময় তারা চাইতে পারে না। তাহলে আজকে নাম্বার 6 এইটুকুনিই রাখছি। 6 নিয়ে বলা অনেক কিছু আছে। 6 দেবী হচ্ছে মা লক্ষ্মী, যেরকম নাম্বার 5 ছিল শ্রীনারায়ণ। অনেক সময় শ্রী গণেশকেও বলা হয় 5 নম্বরের জন্য। এবং 4 নম্বরের দেবী হচ্ছেন মা দুর্গা, এবং তান্ত্রিক ফর্মে মা ছিন্নমস্তা। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অফকোর্স জানাবেন কমেন্ট করে। কিছু যদি আপনার সাথে রেজোনেট করে থাকে সেটাও জানাবেন, এবং এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো বাকি নাম্বারগুলোর জন্য, সেটা হচ্ছে 7 to 9, 7, 8, 9, সেটাও আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, যদি আপনাদের অন্য কোনো টপিকে ভিডিও চান তাহলে সেটাও জানাবেন, আমাকে কমেন্ট করবেন। আমি অফকোর্স কমেন্ট দেখে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে এইটুকুই। আশা করি আপনার দিন ভালো কাটবে, শুভ কাটবে। আর একটা কোট দিয়ে, এর আগের ভিডিওতেও আমি এই কোটটা বলেছিলাম, আজকেও আমি এই কোটটা বলছি, নো দাই সেলফ। নিজেকে চেনো। আমরা যদি আগে নিজেকে চিনি
তবেই আমরা আমাদের চারিপাশের মানুষগুলোকে আরও ভালো করে চিনতে পারব। ধন্যবাদ। আজকে এখানেই রাখি। টাটা।